আসসালামু আলাইকুম স্যার। আহ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আপনারা সবাই আসছেন? আমি তো আপনাদের জন্য ওয়েট করছি। স্যার আচ্ছা, আমরা একটু ওয়েট করি, কি বলেন? আমরা একটু ওয়েট করি। একটু as ওয়েট well- করি। আমরা 10 থেকে শুরু করতে পারি। হ্যাঁ, আমরা একটু 10 থেকে শুরু করি, as usual, কারণ আশা করি আরো অনেকে আসবে। জাস্ট আমরা 7-10 শুরু করে দিব। চেষ্টা করবো উইদিন দ্য পিরিয়ডের ভিতরে, উইদিন দ্য টাইমের ভিতরে শেষ করতে।
আমাকে দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে পারফেক্টলি? ইয়েস স্যার। জি স্যার। ওকে, আমরা আই থিংক আমরা এখন স্টার্ট করতে পারি, কি বলেন? প্রায় আমার 44 মেম্বার আসছি আমরা। শুরু করি, কি বলেন? স্যার সরি, বলেন হাসান। স্যার শুরু করেন স্যার। আচ্ছা, আমরা মেবি মোস্ট অফ দ্য পার্সন রাস্তায়, আমার যতটুকু মনে হচ্ছে যে রাস্তায় অনেক জ্যাম আছে, মোস্ট অফ দ্য পার্সন রাস্তায়। যাই হোক, জ্যাম অনেক বেড়ে গেছে স্যার। হ্যাঁ আমি আসলে অনেক তাড়াহুড়া করে জাস্ট বাসায় ঢুকলাম, বাসায় ঢুকতে জাস্ট 10 মিনিট হচ্ছে। ওকে, সমস্যা নেই। ওকে, আমরা শুরু করি। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল আমি স্ক্রিন শেয়ার দিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, আমাদের মানে নাম্বার 7 ক্লাসটা আমরা করব। তো এখন পর্যন্ত আমি আমার প্ল্যান অনুযায়ী আছি। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা যে ওয়েতে যাব তার মোটামুটি ওই প্ল্যান ওয়াইজই আছে। তো যথারীতি আমরা লাস্ট ক্লাস সম্বন্ধে আমাদের যেটা ছিল, লাস্ট ক্লাস আমরা একটা মেজর একটা পার্ট ডিসকাস করছিলাম, সেটা ছিল যে একটা রিটার্নে কয়টা পার্ট থাকে, রিটার্ন কিভাবে তৈরি করতে হয় বেসিক্যালি। তারপর আমরা একটা অ্যাসেসমেন্ট দেখাইছিলাম যে একটা হয়, সেটা মোটামুটি আমরা দিছি লাস্ট ক্লাসে। ইন দ্য মিনটাইম আমি একটা কথা বলি, আমাদের এখানে যারা আমরা প্রায় 44, 48 মেম্বার, 49 মেম্বার আছি, আমরা তো মোটামুটি সবাই আগে আমার একটা ক্লাস হইলেও করছেন নাকি? মানে আগের একটা ক্লাসও করেন নাই এমন কেউ কি আছি পার্টিকুলারলি আমার ক্লাস? আশা করি নাই। হ্যাঁ, আশা করি নাই। মোটামুটি তাহলে আমার পরিচয় জানান আপনারা সবাই। তাহলে আর আমরা শুরু করি। আর এই যে রিটার্ন নিয়ে বা আমাদের আগের যে 7টা ক্লাস নিয়ে আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, আমরা 2-4 মিনিট একটু সময় ব্যয় করতে পারি। আমাদের কোশ্চেন কি কি ছিল, মানে আমাদের যে টপিকসটা ছিল সেই টপিকস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, যে কোনো আপনারা করতে পারেন। আপনাদের নেক্সট ক্লাসটা নিয়ে যদি মানে লাস্ট ক্লাসটা নিয়ে যদি কোনো কোশ্চেন করেন করতে পারেন। আরেকটা জিনিস, আমরা যে এক্সাম গুলো দিচ্ছিলাম, আসলে আপনাদের অনলাইন যে ধরনের এক্সাম হতে পারে বা এমসিকিউ কোন ধরনের এক্সাম হতে পারে, আমি প্রায় অনেকগুলো আপনাদের কাছে দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমি দেখলাম যে আপনার পার্টিসিপেশন খুবই পুয়ার। তো দ্যাট মিনস এটা আসলে আমি বুঝতেছি না যে আপনারা কি মানে বুঝতে পারতেছেন না নাকি কি। আমি আসলে খুবই, বিশেষ করে লাস্ট ক্লাসটাতে আমি দেখলাম যে অনেক পুয়ার। তার কারণ কি বলেন? সরি স্যার, লাস্ট ক্লাস অ্যাকচুয়ালি স্যার ভুলে গেছিলাম। পরে ক্লাস ছিল, তারপর স্যার ভুলে গেছি। সকালে আচ্ছা, মনে পড়ছে স্যার এক্সামের কথা। সরি। স্যার বাকি এক্সাম গুলা স্যার স্যার হ্যাঁ, মানে আপনারা এক্সামটা আপনার কি ওকে ফাইন, আপনি তখন ভুলে গেছেন, এখন তো মনে পড়ছে আপনাদের। আজকে এখন ক্লাসে আসার পরে তো আপনি দিয়ে ফেলতে পারতেন, বলেন। আমি তো আপনাদেরকে মানে ই করে না যে এতক্ষণের মধ্যে দিতে হবে। স্যার টাইম দিয়েছিলেন স্যার। আমি তো স্যার মনে আপনি করি বলছিলেন এর না, মধ্যে সাবমিট করতে। আমি বলছি স্যার যে সেই জন্য আপনি নেই। পরে যদি করা যেত স্যার তাহলে করে যখন দিতাম। স্যার আপনি যখন আনসার দিয়ে দিছেন আনসার দিয়ে সকালবেলা, দিচ্ছি, আনসার পিছে দেওয়ার পরে গিয়ে আসলে মানে ক্লায়েন্টে পরীক্ষা গিয়ে দেখি আপনি আপনি আনসার দিয়ে দিচ্ছেন, তখন আর এক্সাম দিয়ে বা কি লাভ হবে? তা আমি এই তো জন্য এখন আবার আসতেছে না। আবার আরেক স্টুডেন্টরা বলতেছে স্যার আনসার গুলা দেন নাই। তো এখন আপনারা যদি বলেন যে আনসার না দিতে, আনসার পরে এরকম ক্লাসে ডিসকাস করতে, আলটিমেট একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমি কিন্তু কোশ্চেন গুলো ডিসকাস করতেছি না,
আমার কাছে গতকালকে গত লাস্ট ক্লাসে যে পরীক্ষাটা দিলাম সেটা দেওয়ার পর মনে হচ্ছে যে আমি 10 কি পড়ে দেবো, মিস না করে ফেলবো। স্যার একটু মিউট করেন তো, যে কথা বলছিলাম স্যার একটু মিউট করেন তো প্লিজ। থ্যাংক ইউ। আমরা লাস্ট ক্লাসে মাত্র 17% আমরা ফিডব্যাক দিয়েছি। প্রথমে মনে হয় আমি এটা পাঠানো আগে মনে হয় 11 জন ছিল, আই থিঙ্ক সো, বা 11 জন বা 14 জন ছিল। তাহলে দেখেন আমি একটা যতভাবেই বলি না কেন এই কোশ্চেনটা তৈরি করতে তো আমার একটু হলে শ্রম দিতে হয়েছে, তাই না? এখন আমার শ্রমের আউটপুটটা যদি অনলি 70% হয় তাহলে তো আসলে আমার শ্রম দেওয়াটা উচিত না, কি বলেন? জি স্যার। স্যার আজকে আমরা সবাই পরীক্ষা দিব স্যার। আমি তো আজকে প্রশ্ন বানাই নাই, এই জন্য আপনারা যে পরীক্ষা দেন না সেই জন্য আমি আজকে প্রশ্ন করি নাই, তাই না? একটা প্রশ্ন যতভাবেই বলি আপনাকে যদি বলেন এটা তো টাইপ করে বা থেকে করতে হয়, তো আমার মানে আই এম নট আনহ্যাপি, বাট একটু খারাপ লাগছে যে কি ব্যাপার, তাহলে কি আমি পড়াইতে পারতেছি না, বা আমার টপিকসটাকে ছেলেরা বুঝতেছে না, বা মানে আমার কাছে তখন আমি একটু কি ব্যাপার, নিশ্চয়ই আমার কোনো সমস্যা। আমি আমার সমস্যাটাই প্রথমে দেখবো, নিশ্চয়ই আমার ডেলিভারিতে কোনো সমস্যা, বা আমার টপিকসে কোনো সমস্যা, বা আমি আপনাদের কোয়েশ্চেনের পারফেক্ট আনসার দিতে পারতেছি না, যার কারণে আপনারা আনসার গুলো পারতেছেন না, সেই জন্য আপনারা এক্সামটাতে অ্যাপিয়ার হচ্ছেন না। এইটা আমার আন্ডারস্ট্যান্ডিং। এখন আপনারাই বলেন যে আসলে কি করব, বলেন, আপনারাই বলেন। আমরা যদি আমাদের প্রিভিয়াস জিনিসগুলো যদি দেখি, কে কয়টা পরীক্ষা দিছি আমরা সেটা যদি দেখি, দেখেন আমার যদি আমি আসি, আমার প্রথম যাই হোক প্রথম মনে হচ্ছিল, যাই হোক প্রথম ছিল এইটা। দেখেন 58% দিয়েছেন পরীক্ষা, প্রথম পরীক্ষা। দেখা যাচ্ছে আমার স্ক্রিন, দেখা যাচ্ছে? জি স্যার দেখতে জি, পাচ্ছি। দেখেন প্রথমটা দিয়েছেন 58%, এক্সাম 1টা। এক্সাম 2 দিয়েছেন 14%, না সরি এটা না, 2 হচ্ছে যে এটা, হ্যাঁ 2 হচ্ছে 44 দিয়েছেন। 3 দিয়েছেন 42, হ্যাঁ 4 দিয়েছেন 27, এবং 5টা দিয়েছেন 17%। দ্যাট মিন্স দিন যত যাচ্ছে ততই কমতেছে। তো আমি চাই না এটা শূন্যতে যাক, সেই জন্য আমি আসলে মানে কোশ্চেনটা করি না। অ্যাটেন্ডেন্সও কমতেছে। হ্যাঁ সেটাও আপনার লজিক হতে পারে, দিন দিন অ্যাটেন্ডেন্সও কমতেছে। তো ভাই অ্যাটেন্ডেন্স যদি মানে মানে আমার কথা হচ্ছে যে আমার আসলে ক্লাস হয়তোবা যাই হোক, হয়তোবা যদি অ্যাটেন্ডেন্স যদি এভাবে কমতে থাকে, নিশ্চয়ই অনেক কারণ আছে, হয়তোবা আমি হয়তো ভালো ডেলিভারি দিতে পারতেছি না, অথবা ওনার হয়তোবা পরীক্ষার আপনি ভালো ডেলিভারি দিচ্ছেন, আপনার ডেলিভারিতে সমস্যা নাই, সমস্যা হচ্ছে স্যার পড়ার লোড এত বেশি হয়ে যেতেছে, পড়ার আগ্রহ হারাই ফেলতেছি আমরা। জি স্যার, আশিক ভাইয়ের সাথে আমি শতভাগ ঐক্যমত পোষণ করি। স্যার প্রতিদিন আসলে দুটো করে ক্লাস চ্যাপ্টার এইভাবে আসলে কন্টিনিউয়াসলি চলতে থাকলে স্যার পাগল হয়ে যাবো, মানে প্রতিদিন যাইতেছে, দিনকে দিন হতাশা বাড়তেছে, বুঝছেন? আসলে স্যার ক্লাস নেওয়ার সময় হইতেছে যারা ক্লাস দিতেছিল তারা বলছে যে সবকটা নাও, নেয় অল্প কিন্তু পরে এসে ক্লাস চায়, কিন্তু সবকটা নেওয়ার পর সপ্তাহে 7 দিন ক্লাস করা অফিসের সাথে, ইটস ভেরি স্ট্রেসফুল। স্যার এটা কিন্তু স্যার মেন্টাল টর্চার হচ্ছে স্যার। এখন স্যার প্রতিদিন মনে করেন যে প্রত্যেকটা সাবজেক্টেরই পড়াটা আমাদের মানে বাকি থেকে যাচ্ছে, ঠিক আছে, পরের দিন আবার আরো লোড বাড়তেছে, দিনকে দিন হতাশা বাড়তেছে, সব মিলাই মনে হয় স্যার পার্সেন্টেজ কমে যাইতেছে অ্যাটেন্ড। আপনি যদি মনে করেন আপনার হতাশা বাড়তেছে, তাহলে আপনার পাসের সম্ভাবনাটা বেশি। আপনি যদি ফিল করেন যে ইউ আর গোইং টু ফ্রাস্ট্রেটেড, আপনার পাসের সম্ভাবনা বেশি। আপনার প্রচন্ড আগ্রহ, মনে করেন আপনি 100 মিটার স্পিডে দৌড়ানোর আগ্রহ, কিন্তু আপনি দৌড়াইতে পারতেছেন না, আপনি 30-40-তে দৌড়াচ্ছেন, কিন্তু আপনার 100-এ যাওয়ার খুব আগ্রহ। কিন্তু স্যার মেইন প্রবলেমটা হচ্ছে স্যার আমাদের যে পড়াগুলো পিছনে পড়ে গেছে শেষ করতে পারি নাই, সেগুলো টেনশনে এখনকার পড়াগুলো স্যার শেষ করতে পারতেছি না স্যার, এটা হলো সমস্যা। এখানে আসলে আমি সময় বেশি নিয়ে নিচ্ছি, আমরা এখানে লাইফ ব্যালেন্স করতে হবে, তাই না? অনেস্টলি স্পিকিং, আমি একটা আপনাদের সামনে আসার আগে হয়তো আমি আজকে হয়তো বলতে পারবো স্যার আপনি 7 years to 8 years ক্লাস নিচ্ছেন, আপনার এত পরে আসার দরকারটা কি, আপনার তো এত দরকার নাই, হ্যাঁ। তারপরে বিশ্বাস করেন আমি চেষ্টা করি অন্তত 1 ঘন্টা বা হলেও আমি আপনাদের যে টপিকসটা বানাই সেই টপিকসটা আপডেট আছে কিনা, লেটেস্ট জিনিসগুলো দেখি, এবং কোশ্চেন যেমন দেখেন আপনাদের প্রত্যেকটা, যেমন আপনাদের গত 3 সেশন ধরে কোশ্চেনের
প্যাটার্ন শুরু আমি দেখেন আমি আস্তে সব প্রত্যেক সেশনে আমি কোশ্চেন নিচ্ছি, এবার একটু আরো বেশি অর্গানাইজ হতে নিচ্ছি, আমিও কিন্তু অনেক কিছু শিখতেছি। যেমন দেখেন অনেক মানে দেখেন আপনি দেখেন, তাহলে আমি তো একটা কপি করে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারি, তাই না? দেখেন আমি কালার, এই কালার মানে হচ্ছে এই সেশন, এই ব্লু কালারটা সেশন, এটা হচ্ছে যে গত সেশন, কালার এটা হচ্ছে এর আগের সেশন। তা আমি তো বেশি কিছু করার প্রয়োজন নাই, আমরা তো মোটামুটি সবাই আমি জাস্ট আপনার এটাকে থ্রো করে তো আপনাকে দিয়ে দিতে পারি যে এটা পরীক্ষাতে। আমি কেন প্রত্যেকদিন একটা কোয়েশ্চেন একটু নতুন প্যাটার্নে আনতে চেষ্টা করি? হ্যাঁ, আপনার টপিকের সাথে তো এই জিনিসটা ওকে ফাইন, সেটা সমস্যা নাই, বাট আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনাদেরকে আনসার গুলো দিয়ে দিচ্ছি, আপনার পরীক্ষা দিয়ে আপনার আনসার গুলো একটু মিলাই নিন। পরীক্ষা নাও যদি দেন, কেন মানে আনসার কেন এ বি হবে, কেন সি হবে না, কেন ডি হবে না, কেন এ বি সি ডি চারটা হবে, এটা কিন্তু আপনি একটু নিজেরা একটু কোয়েরি করেন, তাহলে দেখবেন যে পরীক্ষা দিতে হবে। এটা আমিও খুব একটা বাট আমার কথা হচ্ছে যে সাথে সাথে দিয়ে ফেললে হয় কি, নিজেকে নিজে অ্যাসেস যে আসলে তখন আপনার আগ্রহটা আরো বাড়বে। ওকে, আমার মনে হয় আমরা কথা না বলে হাসান কিছু বলবেন, আমরা শুরু করি। হ্যাঁ স্যার, শুরু করি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো যথারীতি আমরা গত ক্লাসে রিটার্নটা দেখছিলাম, আমার বিশ্বাস রিটার্নটা নিয়ে মোটামুটি আপনাদের একটা পুরোপুরি না হলেও মোটামুটি একটু আইডিয়া হয়েছে যে আসলে আমরা রিটার্ন বলতে কি বুঝি। সেখানে আমরা একটা জিনিস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করছি, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করছি, যেটা আপনাদের অনেক দিনের ডিমান্ড ছিল, যার টপিকসটা কি, এবং একটা রিটার্ন কিভাবে কয়টা ফর্মে 11টা পার্ট থাকে, কোন পার্টে কি থাকে, এবং সেটা টোটাল আমরা একটা দেখছি। তো আজকে আমাদের যে টপিকস নিয়ে আলাপ করবো আমরা, বেসিক্যালি আজকে যে আমরা টপিকসটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে আমার ক্যারি ফরওয়ার্ড এন্ড রিফান্ড। যেমন দেখেন আমি কথা বিভিন্ন সময় বলছি যে অনেক সময় দেখা যায় আপনি একটা নির্দিষ্ট ট্যাক্স পিরিয়ডে মানে ভ্যাটের পিরিয়ডে, আমাদের যে 1 মাসের যে ভ্যাট পিরিয়ডটা, ট্যাক্স পিরিয়ডটা, সেই মাসে দেখা যাবে যে সবসময় যে গভর্নমেন্টকে যে আপনার দিতেই হবে, আপনার তো বিজনেস তো গোয়িং কনসার্ন বা কন্টিনিউয়াস একটা প্রত্যেক মাসে যে আপনার সবসময় মানে গভর্নমেন্টে আপনার কাছে পাওনা থাকবে, ন্যাচারালি মোস্ট অফ দ্য কেস 99%, 95% টু 98% কেসে গভর্নমেন্ট আপনার কাছে পাওনা থাকবে, কারণ আউটপুট ট্যাক্স সবসময় বেশি হয়ে থাকে ইনপুট ট্যাক্স বা অন্যান্য ট্যাক্স থেকে। বাট সামটাইমস বিভিন্ন কারণে আপনার গভর্নমেন্টে দেখা যাবে যে ওই পিরিয়ডে আপনি গভর্নমেন্টের কাছে পাওনা হয়ে বসে আছেন, আপনি যেখানে দেওয়ার কথা সেখানে আরো গভর্নমেন্টের কাছে পাওনা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই পাওনাটা, সেই নেগেটিভ ব্যালেন্সটা কিভাবে ক্যারি ফরওয়ার্ড করতে হবে, কতদিন ধরে ক্যারি ফরওয়ার্ড করতে হবে, এবং কতদিন পরে ক্যারি ফরওয়ার্ড করার পরে আপনি গভর্নমেন্টকে বলতে পারেন যে ভাই আমাকে টাকা দাও, রিফান্ড নিতে পারেন। সেই জিনিসটা নিয়ে আমরা আসলে ডিটেইলস আলাপ করবো। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, নট অনলি দ্য পরীক্ষা অ্যাজ ওয়েল এজ আমাদের প্রফেশনাল লাইফে বিভিন্ন জায়গায় আমাদের এটা কাজে আসবে। কনসেপ্টটা খুবই কাজে আসবে। কনসেপ্ট জানা থাকলে একটা জিনিস খেয়াল রাখেন, ট্যাক্স পেডের সবচেয়ে মূল জিনিস হচ্ছে বেশি না পড়ে দেখবেন যে কনসেপ্টটা কি আর টপিকসটা বইয়ের কোন সেকশন গুলোতে আছে। তাহলে যখন আপনাকে সামনে যখন একটা জিনিস বলবে যে এই তোমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলতে কি বুঝা, আপনি জানেন যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা ভ্যাটের একটা পার্ট, ভ্যাটের এই চ্যাপ্টারটাতে আছে, আপনি হুবহু বলতে না বলতে পারেন, কারণ একমাত্র পরীক্ষা হলে ছাড়া আপনি লাইফের প্রত্যেকটা প্রফেশনাল কার্যক্রমে কিন্তু আপনি বই দেখতে পারবেন, আপনি রেফারেন্স দেখতে পারবেন। যেমন অফিসে একটা ইস্যু আসলো বা আপনার কোনো একটা ডিসকাশনে বসলে আপনার কাছে জানতে চাইলো, হ্যাঁ বলতে ঠিক আছে আমি এখন জানাচ্ছি অথবা আমি জেনে জানাবো। আর যদি আপনি এখন জানাতে বলেন, আপনার বইটা আপনার টেবিল থেকে হাতে নিয়ে যদি আপনার সেকশন রেফারেন্সটা মনে থাকে তাহলে আপনি খুব সহজে যেতে পারবেন। আর আপনি যদি সেকশন রেফারেন্স বা কাছাকাছি চ্যাপ্টারটা যদি মনে না থাকে, টপিকসের সম্বন্ধে যদি মোটামুটি আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনি বইটা ধরার আগ্রহটা পাবেন। বারবার বলতেছি, বিল্ড আপ ইউর কনসেপ্ট, কোথায় কোন টপিকস আছে, মিনিমাম সেই জিনিসটা কি সেটা আপনারা বিল্ড আপ করেন, দেখবেন তখন অটোমেটিক্যালি আইন করার আগ্রহটা জন্মাবে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা জিনিস আমাকে এক ভাই বলছে যে আমাদের বিভিন্ন ধরনের ফর্ম আছে, যে আপনি ইচ্ছা করলে যে কোনো জিনিস গভর্নমেন্টের ভ্যাট কর্তৃপক্ষের কাছে ওভাবে দিতে হবে। যেমন এই যে রিটার্নটা দেখালাম, যেমন দেখেন 11টা পেজ, 11টা পার্টের একটা রিটার্ন। কেন রিটার্নটা তো দেওয়ার জন্য আপনি একটা এক্সেলে রিসিভেবল পেয়েবল বানায়, নেট পেয়েবল নিচে যোগ বিয়োগ করে দিয়েই তো আমি নেট পেয়েবল দিয়ে একটা এক্সেলে বানিয়ে দিলে তো ওই যে আপনার মতো করে টাকা পাইলেই তো হইলো না। গভর্নমেন্টের নির্দিষ্ট ফর্মে নির্দিষ্ট আপনাকে সেটা ফিল আপ করে ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে এবং কিছু নোটিশ গুলা কি, রেকর্ড গুলা কিভাবে করতে, সেই সম্বন্ধে আমার আজকে টোটাল টপিকসটা থাকবে। আপনাদের আজকের টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, বাট খুব একটা মানে ক্ল্যামজি না, মানে ঝামেলার কিছু নাই, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি শুরু করি। ক্যারি ফরওয়ার্ড এন্ড রিফান্ড, এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট ট্যাক্স পিরিয়ডে যদি ট্যাক্স পেয়ারের ট্যাক্স
আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স বা অন্যান্য গুলা যোগ বিয়োগ করার পরে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টকে রিটার্নের সময় ট্যাক্স দেওয়ার চেয়ে ওই রিটার্ন সাবমিট করলে গভর্নমেন্টের কাছে আপনি পাওনা হয়ে যান, সেই ক্ষেত্রে সেই পাওনাটা আপনি ওই পরবর্তী পিরিয়ডে আপনি তখন পরবর্তী রিটার্নে যখন সাবমিট করবেন তখন তো আপনি সেই আগের পিরিয়ডে যে আপনার পাওনাটা আছে সেই পাওনাটাকে ক্যারি ফরওয়ার্ড করে এই রেসপেক্টিভ পিরিয়ডে নিয়ে আসাটা, ব্রড ফরওয়ার্ড করে আনতে হয় আপনাকে। এজ ওয়েল এজ এই যে ব্রড ফরওয়ার্ড করবেন তো কতদিন করবেন বা কখন রিফান্ড পাবেন, হ্যাঁ, সেই সম্বন্ধে আমরা বলবো। তারপরে একটা সার্টেন টাইপের পরে দেখা যাবে যে আপনি গভর্নমেন্টের কাছে সেই টাকাটা ফেরত পাবেন। যদি সার্টেন টাইমের ভিতরে সেটা অ্যাডজাস্ট, সেটা যদি এই বছর এবার আপনার রিসিভেবল আছে গভর্নমেন্টের কাছে, সামনের পিরিয়ডে আপনার পেয়েবল হয়েছে, তাহলে এবারে রিসিভেবলটা সামনের পেয়েবলের সাথে অ্যাডজাস্ট হবে, তো সামনের ট্যাক্স পিরিয়ড অ্যাডজাস্ট হবে। তাহলে আবার এভাবে অ্যাডজাস্ট করতে করতে এই রিসিভেবলটা নেক্সট প্রত্যেকটা পেয়েবলে অ্যাডজাস্ট করার পরও দেখা যাচ্ছে যে আপনি এখনো রিসিভেবল রয়ে গেছে, কখন আপনি ফেরত পেতে পারেন সেটা আমরা আসতেছি। তাহলে ক্যারি ফরওয়ার্ড, প্রথম কথা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড এন্ড রিফান্ড এন্ড নেগেটিভ নেট অ্যামাউন্ট। প্রথম কথা হচ্ছে যে আপনি ক্যারি ফরওয়ার্ড তখনই করতে পারবেন যখন আপনার ফিগারটা নেগেটিভ আসবে। নেগেটিভ আসবে কিরকম, যে দেওয়ার চেয়ে আপনার পাওনাটা যদি বেশি হয়ে যায়, তাহলে আপনি যদি 2 থেকে যদি 3 বিয়োগ করেন বা 5 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে হবে কি, আমার 5 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমার পজিটিভ ফিগার হয়। দ্যাট মিনস আপনার, আবারও বলতেছি, রিসিভেবল থেকে পেয়েবলের পরিমাণ বাড়লে, পেয়েবল থেকে রিসিভেবলের পরিমাণ বাড়লে আপনার কাছে এটা নেগেটিভ হবে। আমি যদি আইনের ভাষাটা পড়তে পারি, এটাই আমি অলরেডি বলে ফেলছি, কখন আমার, যেমন when the sum of input tax, keep in mind, আপনারা দেখেন sum of input tax decrease exceed, এই দুইটা জিনিস, এই দুইটা যোগ করার পরে যে ফিগারটা আসবে সেই ফিগারটা যদি এক্সিড করে সাম অফ আউটপুট ট্যাক্স প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি এন্ড ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যদি নেগেটিভ হয় তাহলে আপনি তখন ক্যারি ফরওয়ার্ডের ইস্যুটা আসবে। আবারও বলতেছি, ইনপুট ট্যাক্স প্লাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যে ফিগারটা থাকলো সেই ফিগারটা যদি আউটপুট ট্যাক্স প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ফিগারের চেয়ে যদি বড় হয় তাহলে তখন আপনার নেগেটিভ পেয়েবল আসবে এবং সেটা আপনাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। তাহলে আমাকে প্রথমে নেগেটিভ পেয়েবল হইতে হলে তাহলে এর ভিতরে 5টাকে যোগ বিয়োগ করার পরে আমার যেগুলোকে বিয়োগ করার কথা, ওগুলো বিয়োগ করবো, যেগুলোকে যোগ করার কথা ওগুলো যোগ করবো। যোগ বিয়োগ করার পরে দেখা যাচ্ছে যে আমার পেয়েবলটা রিসিভেবল হয়ে যাচ্ছে, নেগেটিভ পেয়েবল হচ্ছে, দ্যাট টাইম আপনি সেটা হ্যাজ টু বি ক্যারি ফরওয়ার্ড, তখনই আপনি শুধুমাত্র ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। যদি না হয় তাহলে সাথে সাথে রিটার্ন সাবমিটের সময় দিয়ে ফেলতে হবে। তাহলে দেখেন আমার যদি সূত্রটা যদি এইভাবে চিন্তা করি, ইনপুট ট্যাক্স যেটা এখানে লেখা আছে প্লাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যদি বড় হয়, দেখেন হ্যাঁ গ্যাডাতে আউটপুট ট্যাক্স প্লাস সাপ্লিমেন্টারি দেন ক্যারি ফরওয়ার্ড হবে এবং সেটা রিফান্ডের জন্য আপনার পরিগণিত হবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই হলো যে আমাদের ক্যারি ফরওয়ার্ডের মূল ডেফিনেশন। এখানে কারো কোনো সে আছে? আপনার রিটার্ন যেটা করছেন, রিটার্ন কাজটা যেটা করছেন না সেটার সাথে একটু মিলান। রিটার্নের প্রথম পার্টটা ছিল কি, আউটপুট ট্যাক্স, সেটা হচ্ছে আউটপুট ট্যাক্স, তাই না? আউটপুট ট্যাক্সের ভিতরে আপনার এসডি গুলা দিচ্ছেন, তারপরে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিচ্ছেন, হ্যাঁ, আবার ইনপুট ট্যাক্সটা বিয়োগ করছেন, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা লেস করছেন, হ্যাঁ, করার পরে যেটা দাঁড়াইছে তখন সেটা আপনাকে সেক্ষেত্রে আপনার নেট পেয়েবল দাঁড়াবে, ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। এই জায়গায় কারো কোনো সে আছে ভাই? জি না স্যার, বুঝতে পারছি। স্যার ঠিক আছে। আচ্ছা, যদি ডেফিনেশনটা বুঝে থাকেন তাহলে ক্যারি ফরওয়ার্ড জিনিসটা শেষ। এখন কথা হচ্ছে নেগেটিভ পেয়েবল কিভাবে বের করতে সেটা আমরা বুঝি। দিস ইজ দ্য টোটাল ডেফিনেশন। নেগেটিভ ডেফিনেশন কিভাবে, নেগেটিভ রিফান্ড পেয়েবল কিভাবে বের করতে হয় বা নেগেটিভ পেয়েবল কখন আসে সেটা কখন রিসিভেবল হয়। আচ্ছা, এখন এই যে এটা ক্যারি ফরওয়ার্ড করবেন, ক্যারি ফরওয়ার্ডের কিছু শর্ত আছে। সেই ক্যারি ফরওয়ার্ডের শর্তগুলো কি কি, কতদিন ক্যারি ফরওয়ার্ড করতে? যেমন আমাদের, আপনারা যদি ইনকাম ট্যাক্স পড়ে থাকেন, ইনকাম ট্যাক্সের সেট অফ লস সেকশন 37 কি আপনারা পড়ছেন? সেকশন 37 কি পড়ছেন? আপনাদের ইনকাম ট্যাক্সের ক্লাস কিন্তু হচ্ছে, মেবি পড়া হয়েছে ক্যারি ফরওয়ার্ড স্যার।
হ্যাঁ, সেট অফ লস, ওখানে হচ্ছে যে সেট অফ লস, সেটা কিরকম যে আপনি প্রত্যেক বছর তো প্রফিট করবেন, এটা তো মানে আপনি ওইখানে কনসেপ্ট হচ্ছে এরকম যে আপনি প্রতি বছরই প্রফিট করবেন, এটা তো হয় না, অনেক সময় তো লসও করে, তাই না? বিজনেসে তো অনেক সময় প্রত্যেক বছর যে লাভ হবে ব্যবস্থা হয়। তাহলে আমাদের কথা হচ্ছে যে বিজনেস হাউস গুলো যখন প্রফিট করে, গভর্নমেন্ট করে কি সে প্রফিট থেকে একটা পোর্শন সে নিয়ে নেয়, তার এটা ট্যাক্স পাবো সে এটা নিয়ে নেয়। তাহলে দেখা যাচ্ছে যে প্রফিট করলে প্রফিটের উপরে ভাগ বসায় গভর্নমেন্ট, তাহলে লস হইলে কি লসের ভাগ গভর্নমেন্ট নিবে না? লস হলে তো ট্যাক্স আসার কথা না, তাই না? জি স্যার। তাহলে লস হলে কি হ্যাঁ, সে তো ট্যাক্স আসলো না, কিন্তু সে যে প্রফিট হচ্ছে যে ভাগ নিচ্ছে, তাহলে লস ভাগ নিবে না। সেই ক্ষেত্রে আপনার যে পিরিয়ডে ট্যাক্স মানে বিভিন্ন যে লস হয়, সেই লসটাকে আপনি পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড করে পরবর্তী বছরে প্রফিটের সাথে পরবর্তী বছরে ইনকামের সাথে সেট আপ করতে পারবেন। ওখানে বলা আছে বিভিন্ন হেডের বিভিন্ন সময় টাইমে যে এই বছরে যে লসটা, সেই লসটা যে ক্যারি ফরওয়ার্ড করবেন, ক্যারি ফরওয়ার্ড করে কত বছরের প্রফিট থেকে সেট আপ করা যাবে, কত বছর পর্যন্ত সেট আপ করা যাবে। কিছু আছে 6 সাকসেসিভ অ্যাসেসমেন্ট ইয়ার, কিছু আছে করা যায় না, এই বছরই নিয়ে নিতে হয়, কিছু আছে হইলো আপনার অনন্তকাল ধরে চলে, তো সেটা ট্যাক্স এন্ডে আমরা পড়ছি, সেটা সেকশন 37 আপনারা পড়ে নেবেন। সেট অফ লস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, আপনাদের কোশ্চেন করার জায়গা কিন্তু ওগুলো। আচ্ছা, যাই হোক, যেখানে ছিলাম এখানে একটা কথা বলতেছে, আমরা এটা পড়ে নিই। ইন রিলেশন টু অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি ইনভলভিং কনস্ট্রাকশন, খেয়াল করেন, ইনভলভিং কনস্ট্রাকশন, হাউসহোল্ড বিল্ডিং, প্রপার্টি ডেভেলপমেন্ট, দ্য এক্সেস অ্যামাউন্ট অফ মানি, এই ধরনের বিজনেস হাউসগুলো, এই ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিগুলোর সময় যদি আপনার এই নেগেটিভ পেয়েবল হয়, যদি আপনার নেগেটিভ পেয়েবল হয়, শ্যাল বি ক্যারি ফরওয়ার্ড ইনডিফিনিট লাইফ, অনন্তকাল ধরে আপনি ক্যারি ফরওয়ার্ড, যতদিন পর্যন্ত সেটা পরবর্তী রিসিভেবল পেয়েবল গুলো থেকে অ্যাডজাস্ট করতে পারবেন না, সেজন্য ইনডিফিনিট লাইফ সাবসিকুয়েন্ট করতে পারেন, মে বি ডিডাক্টেড এট সাবসিকুয়েন্ট ট্যাক্স পিরিয়ড। দেখেন বিজনেস গুলো ধরেন কনস্ট্রাকশন কিন্তু সাধারণত 1 বছরের শেষ হয় না, এক মাসের শেষ হয় না, 1 বছরের শেষ হয় না। তাহলে এটা কবে শেষ হবে সেটা আপনি বলতেও মানে অনেক সময় প্ল্যানিং থাকে, অবশ্যই ফোরকাস্টিং থাকে, তারপরে এটা করা যায় না। সেই জন্য আইন এই সেক্টর গুলাকে, এই ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি গুলাকে বলে দিছে, তোমাদের যদি কোনো একটা ট্যাক্স পিরিয়ড যদি লস হয়, তাহলে তুমি সেটা অনন্তকাল বা যতদিন পর্যন্ত তুমি এটা সেট আপ করতে পারবে না, সে ততদিন পর্যন্ত তুমি সেট আপ করতে, ততদিন পর্যন্ত তুমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার এখানে লস সেটআপ বলতে কি বোঝানো হয়েছে, মানে এটা ক্লিয়ার হলাম না স্যার। সেটআপ যে আমি আগে ট্যাক্সের কথা বললাম, আর এটা হচ্ছে যে নেগেটিভ যে পেয়েবল, মানে এটার মানেটা কি, আপনারা যদি আপনাদের সেটআপ বলে দেওয়া দেখি, এখন আমি পাজল করে দিলাম। আচ্ছা, যাই হোক, আমরা বলতেছি কি যে এই ধরনের ক্ষেত্রে কে কোশ্চেনটা করছিলেন ভাই? স্যার আমি করছিলাম আশিকুজ্জামান। হ্যাঁ, মনে দেখেন, আশিকুজ্জামান স্যার। আশিকুজ্জামান, হ্যাঁ সরি, খেয়াল করেন, আপনার কোনো একটা ট্যাক্স পিরিয়ডে, মানে কোন একটা মাসে আপনার গভর্নমেন্টের কাছে পাওনা হয়েছে। কেন পাওনা হয়েছে? কারণ আমি দিয়ে ফেলছি ওই বিভিন্ন ইনপুট ট্যাক্স অনুযায়ী ডিক্রিজিং এর জন্য আপনি বেশি দিয়ে ফেলছেন, তাহলে গভর্নমেন্টের কাছে আপনি পাওনা হয়েছে। জি স্যার। তাই আমাদের নিয়ম কি, যদি দেনা হন রিটার্ন সাবমিটের আগে চেক জমা দিতে হয় বা ট্রেজারি চালান জমা দিতে হয়, টাকা দিয়ে দিতে হয়, তাহলে তো আপনি যখন পাওনা হয়েছেন, তাহলে তো আপনি রিটার্ন সাবমিটের গভর্নমেন্ট আপনাকে দিয়ে দেওয়ার কথা না সাথে সাথে? জি স্যার, তাই আপনাকে করার কথা যে তোমার আবার ট্যাক্স বেশি দিয়ে দিছো, তোমার রিটার্ন অনুযায়ী তুমি ফেরত দাও, কিন্তু না, এই ক্ষেত্রে তো আপনার সাথে সাথে দিবা না, বলবে যে তুমি এটা ক্যারি ফরওয়ার্ড করো। ক্যারি ফরওয়ার্ড করবা কেন? পরবর্তী বছর পরবর্তী ট্যাক্স পিরিয়ডে যদি তোমার যদি আবার দেনা হয়, তাহলে এই পাওনাটা তুমি ওই দেনা থেকে অ্যাডজাস্ট করবা। যদি পরবর্তী বছর পুরোটা অ্যাডজাস্ট করতে না পারো, এর পরবর্তী ট্যাক্স পিরিয়ডে যাও, ওইটা তো না বললো এর পরবর্তী ট্যাক্স পিরিয়ডে যাও। তাহলে এভাবে কতদিন যাবেন যদি অ্যাডজাস্ট করা না যায়, কতদিন যাবেন? সেই জন্য ওরা বলে দিছে যে কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে, এই ধরনের বিজনেস গুলোর ক্ষেত্রে যতদিন পর্যন্ত তার রিসিভেবল, যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট আপনার কাছে পাওনা না হবে, যতদিন পর্যন্ত গভর্নমেন্ট আপনার কাছে পাওনা না হবে, ততদিন পর্যন্ত আপনি যে গভর্নমেন্টের কাছে যেটা পাওনা সেটা লেস করতে পারবেন, ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। জি স্যার। হ্যাঁ, ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, ক্যারি ফরওয়ার্ড করে করে লস করতে পারবেন। পুরোটা অ্যাডজাস্ট না হলে পরবর্তী ট্যাক্স পিরিয়ডে নেবেন, এর পরবর্তী ট্যাক্স পিরিয়ডে নেবেন, পেয়েবল রিসিভেবল চলতেই থাকবে। হ্যাঁ,
চলতেই থাকবে স্যার শেষ না হওয়া পর্যন্ত। চলতে থাকবে, ইয়েস, হ্যাঁ এটা চলতে, এটা এখানে বলে দিয়েছে ইনডিফিনিট। আমি দেখেন রেড কালার দিয়েছে, এটা ইনডিফিনিট পিরিয়ড, এর কোনো বার দেয়া নাই যে এত দিনের ভিতরে করতে হবে না। আমার প্রশ্ন ছিল হচ্ছে যে আপনি যেমন বললেন যে আমি ধরেন এই মানে পিরিয়ডে বেশি দিয়ে ফেলছি, অর্থাৎ আমি গভর্নমেন্টের কাছে আমার পাওনা হয়েছে, কিন্তু পরবর্তী মানে টার্মে যে যদি আমার লস হয়, অর্থাৎ ইন দ্যাট কেস যদি আমার মনে করেন ইয়ে না হয়, সেটা হ্যাঁ, আমি লসের কথা বলছি, এটা প্রফিট লসের ইস্যু কিন্তু হচ্ছে ইনকাম ট্যাক্সে। আমি এটা বলতেছি রিসিভেবল পেবল এর সেটআপ। আমি 37টা টেনে আপনাদেরকে মনে ঝামেলা ফেলে দিচ্ছি, কারণ বলার উদ্দেশ্য হচ্ছে যে ওখানেও এরকম একটা রিফান্ড ও আচ্ছা স্যার, এটা কি পরে আলোচনা হবে নাকি? হ্যাঁ, আচ্ছা, then আসেন অন্য বিজনেস, other than this, other than the above case, other case, the excess amount of money shall be carried forward and may be deduct over the following tax 6 period. তাহলে অন্য ক্ষেত্রে উপরে এটা এরা এই ধরনের ইকোনমি অ্যাক্টিভিটি ছাড়া অন্য ধরনের অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে যদি আপনার নেগেটিভ পেয়েবল হয়, এই নেগেটিভ পেয়েবলটা আপনি পরবর্তী 6 পিরিয়ডের ভিতরে আপনি ক্যারি ফরওয়ার্ড, অ্যাডজাস্ট না হওয়া পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। অ্যাডজাস্ট না হওয়া পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড, যেমন আপনি এবারে নেগেটিভ পেয়েবল যদি নেক্সট পিরিয়ডে যদি অ্যাডজাস্ট করে ফেলতে পারেন, তাহলে আর ক্যারি ফরওয়ার্ড করার দরকার নাই। তো যদি ক্যারি এভাবে অ্যাডজাস্ট না হয়, তাহলে 6 বছর 6 মাস ট্যাক্স পিরিয়ড, এখানে 1 মাস ট্যাক্স পিরিয়ড পর্যন্ত আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। যদি 6 মাসেও এরকম যদি অ্যাডজাস্ট করতে না পারেন, তখনই আপনি রিফান্ডের ইস্যু, তখন আপনি বলতে পারেন যে দেখো আমার এই 6 মাস আগে 7 মাসের মাথায় আমার একটা তোমার কাছে আমার পাওনা হয়ে গেছিল রিটার্ন অনুযায়ী, সেটা আমি চেষ্টা করছি গত 6 মাসে দেনা পাওনার সাথে অ্যাডজাস্ট করতে, তারপরে অ্যাডজাস্ট করতে পারি না, বা এতটুকু অ্যাডজাস্ট করতে পারছি, আরো কিছু রয়ে গেছে, এই যে রয়ে গেছে সেটা সেটা আমাকে তুমি এখন অ্যাক্সেস মানি তুমি আমাকে ফেরত দাও। তখন ডিসিডি ওগুলা পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখতেছে যে হ্যাঁ আপনি ফেরত পাওয়ার যোগ্য, তখন আপনাকে একটা পে অর্ডার বা চেকের মাধ্যমে আপনাকে টাকাটা ফেরত দিবে। এতটুকুই ক্লিয়ার? জি স্যার। তার মানে আপনি কোন একটা ট্যাক্স পিরিয়ডে যদি নেগেটিভ পেয়েবল হয়, দ্যাট মিন্স রিসিভেবল, নেগেটিভ পেয়েবল মানে রিসিভেবল ফ্রম হায়ার, রিসিভেবল ফ্রম দ্য গভর্নমেন্টের কাছে যদি আপনি রিসিভেবল হয়ে যান, সেটা পরবর্তী 6 ট্যাক্স পিরিয়ডের মধ্যে পেয়েবলের সাথে অ্যাডজাস্ট করতে থাকবেন, ক্যারি ফরওয়ার্ড করে অ্যাডজাস্ট করতে থাকবেন। যদি 6 ট্যাক্স পিরিয়ড পর্যন্ত অ্যাডজাস্ট করা না যায়, পুরোপুরি অ্যাডজাস্টমেন্ট শেষ না হয়, তাহলে যতটুকু বাকি থাকবে ততটুকু আপনি গভর্নমেন্টের কাছে রিফান্ড নিয়ে নেবেন। তবে কনস্ট্রাকশন, হাউস বিল্ডিং, ডেভেলপমেন্ট এই ধরনের ক্ষেত্রে আপনি নিতে পারবেন না, মানে রিফান্ড হবে না, কন্টিনিউ ক্যারি ফরওয়ার্ড করতে থাকবেন। এখন আসেন আমরা যে রিফান্ড যে নিব, আমার সেটা কিছু প্রসিডিউর আপনাকে ফলো করতে হবে, শুধু বললে তো হবে না, আমাকে কিছু প্রসিডিউর ফলো করতে হবে। আচ্ছা, আপনাকে করতে হবে কি, দ্য রেজিস্টার্ড পারসন মে অ্যাপ্লাই টু দ্য কমিশনার মোস্ট অফ 9.1 এর মাধ্যমে, ফর্মের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন। যে আপনি যে রিফান্ডটা বললাম একটু আগে, যে কোনো হোয়াইট পেজে দিলে হবে না, যে বিভিন্ন ফর্ম আছে, সেই ফর্মের 9.1 এ আপনাকে 9.1 ফর্মের মাধ্যমে ওখানে যে ধরনের ইনফরমেশন গুলো দিতে হয়, ওই ফর্মেটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। If the application received is found to be proper, the commissioner shall deposit the refundable amount to the applicant bank account or issue a cross check in favor of the applicant. আপনি সাবমিট করার পরে 9.1 এর সাথে 9.1 দেওয়ার পরে যদি প্রপার, এটা যদি প্রপার, যদি ডিসিডি স্যাটিসফাইড হয়, তাহলে স্যাটিসফাইড হওয়ার পরে আপনার ব্যাংক যে রেসপেক্টিভ যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা ফেরত দিতে পারে, অথবা আপনাকে একটা ক্রস চেক বা অ্যাকাউন্ট পে চেক দিয়ে আপনার ব্যাপারে একটা অ্যাকাউন্ট পে চেক দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, এখানে বলছে এই রেজিস্টার্ড পারসন শ্যাল হ্যাভ দ্য পারফর্ম দ্য ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট উইদিন দ্য, এই যে ডিক্রিজিং মানে নেগেটিভ ফিগারটা যে পরবর্তীতে ক্যারি ফরওয়ার্ড করে আপনি সেটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ওই জায়গাতে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট প্রোভাইডেড টেক মেথড ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সেটা আস্তে আস্তে কমাইতে থাকবে, তাই না? মনে করেন যে আপনি যে সামনে বছর আপনি যে গভর্নমেন্টের কাছে যে মনে করেন 10 লাখ টাকা এই ট্যাক্স পিরিয়ডে পাওনা হয়ে গেল, তাহলে এই পাওনাটা যে সামনে অ্যাডজাস্ট করবেন সেটা ডিক্রিজিং লাইনে, মানে ডিক্রিজিং এর জন্য যে ঘরটা দেওয়া আছে সেই ঘরে কিন্তু বলা আছে, আপনারা আমার গত ক্লাসের সিনোপসিস গুলো দেখলে বুঝবেন। তো ওখানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ঘরে একটা ঘর আছে যে ক্যারি ফরওয়ার্ড লসের অ্যাডজাস্টমেন্ট, ক্যারি ফরওয়ার্ড নেগেটিভ ব্যালেন্সের অ্যাডজাস্টমেন্ট, সেই ঘরে দিয়ে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, অন্য ঘরে দিয়ে অ্যাডজাস্ট করলে হবে না। If the registered person fails to receive any negative adjustment within the tax period, he will apply the commissioner form taking the refund of the money. যদি ওই পিরিয়ডের মধ্যে 6 পিরিয়ডের মধ্যে এটা অ্যাডজাস্ট শেষ না হয়,
যদি কিছু বাকি থাকে তাহলে মোস্টক 9.1 ফর্মের মাধ্যমে আপনি বলবেন যে ভাই আমার টাকাটা ফেরত দাও, এবার বাকি টাকা ফেরত দাও, যেটা আমি একটু আগে বলে ফেলছি। আমরা বলছি যে দা কমিশনার শ্যাল ডিপোজিট দ্য রিটার্নেবল অ্যামাউন্ট দ্য অ্যাপ্লিকেন্ট ব্যাংক অ্যাকাউন্ট উইদিন 3 মান্থ ফ্রম দ্য রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন অর প্রসেস, মানে ওই যে 3 মাসের ভিতরে যখন পাবে তার 3 মাসের ভিতরে আপনাকে দিবে। এগুলো একই কথাবার্তাকে দুইভাবে বলা আছে। তারপরে এনি রেজিস্টার্ড পারসন may make decreasing adjustment the return for the tax has been paid the excess amount, এটা আসলে এটারই কথা, কারণ দুইভাগে বলা হয়তো আমি দুইবার টাইপ করছি কিনা আই এম নট শিওর। ওকে, বাট মূল মেসেজ হচ্ছে যে আপনি যে নেগেটিভ আপনি যে ক্যারি ফরওয়ার্ড করবেন, ক্যারি ফরওয়ার্ড করতে হলে কোন ফর্মে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা বলে দিচ্ছে, এবং ক্যারি ফরওয়ার্ড করার পরও যদি সেটা উইদিন দ্য 6 পিরিয়ডের ভিতরে রেসপেক্টিভ ট্যাক্স পিরিয়ডের ভিতরে যদি পুরোপুরি অ্যাডজাস্ট করতে না পারেন, তাহলে আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন সেই অ্যাপ্লিকেশনটার সম্বন্ধে ডিসিডি যদি স্যাটিসফাইড হয়, ডিসিডি করবে কি আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অথবা ক্রস চেকের মাধ্যমে আপনার টাকাটা দিয়ে দেবে। এটা হচ্ছে যে মূল কথা। এখন আসেন রিফান্ড উইদাউট ক্যারি ফরওয়ার্ড নেগেটিভ। ইফ দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ পেবল রেজিস্টার্ড পারসন ইজ ইন দ্য নেগেটিভ, সাচ পারসন শ্যাল বি এন্টাইটেলড টু দ্য রিফান্ড অফ সাচ অ্যামাউন্ট উইথ দ্য কমিশনার যদি স্যাটিসফাইড দেয়। যদি স্যাটিসফাইড হয় এগুলো আপনাকে রিফান্ড করবে, একই কথাবার্তা, বাট আরেকটু ডিটেইলসে যাচ্ছি। এখন আসেন কিছু কথা এখানে বলা আছে, ইফ কমিশনার ইজ স্যাটিসফাইড দ্যাট 50% or more of such person turnover is or will be divert from the zero rated supply. আচ্ছা, একটু আমার এখানে একটু আদানটা শুরু হয়েছে, আমি আবার আবার আসতেছি আপনাদের কাছে।
ওকে, আমরা শুরু করি। শোনা যাচ্ছে আমাকে? এই শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার জি স্যার। আচ্ছা স্যার, আচ্ছা, এখানে যেটা বলতেছে যে কিছু কিছু ক্ষেত্রে রিফান্ড উইদাউট ক্যারি ফরওয়ার্ড, মানে ক্যারি ফরওয়ার্ড ছাড়াও আপনি রিফান্ড উইদাউট ক্যারি ফরওয়ার্ড, আমাদেরকে রিফান্ডের জন্য আমরা শর্ত বলছি কি, তুমি পরবর্তী ট্যাক্স পিরিয়ডে, তুমি তোমার যদি কোনো পিরিয়ডে যদি নেগেটিভ পেমেন্ট হয়, তুমি পরবর্তী ট্যাক্স পিরিয়ডে তুমি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তোমাকে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে 6 ট্যাক্স পিরিয়ডের মধ্যে এটা অ্যাডজাস্ট করতে পারো কিনা সেটা চেক করে, মানে না পারলে দেন তুমি রিফান্ড করতে পারবে। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু দুই একটা জায়গায় শুধু এক্সেপশনাল একটু রাখছে যে না, তুমি ক্যারি ফরওয়ার্ড করার দরকার নেই, পরবর্তী ট্যাক্স হ্যাঁ, সেটা কোন কোন ক্ষেত্রে, যারা সাধারণত টার্নওভার ট্যাক্সের আন্ডারে যেটা যে টাকাটা আপনার নেগেটিভ পেবল হয়েছে সেটার যদি সেটার মিনিমাম 50% অর মোর যদি আপনার টার্নওভার বিজনেস থেকে আসে, টার্নওভার ট্যাক্সের আন্ডারে বিজনেস থেকে আসে, অর জিরো রেটেড সাপ্লাই থেকে যদি আসে, তাহলে সেটা আপনি ক্যারি ফরওয়ার্ড না করে পরবর্তী বছরই আপনার পরবর্তী মাসে আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে এবার পরবর্তী পিরিয়ডে আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমি আবারও বলি, আপনাকে কোনো রিফান্ড নিতে হলে আপনাকে প্রথমে 6 ট্যাক্স পিরিয়ড পর্যন্ত সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে। গভর্নমেন্ট টাকা দিবে না, তুমি আপনাকে অ্যাডজাস্ট করার সুযোগ দিবে। এটার ব্যত্যয় ঘটবে কিছু কিছু ক্ষেত্রে, যদি আপনি যে টার্নওভারটা বা যেই করতে সেটা যদি সে টার্নওভারের 50% এর উপর হয়, আর যদি জিরো রেটের সাপ্লাই হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি পরবর্তী ট্যাক্স পিরিয়ডে আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাডজাস্ট করে ফেলবেন। কথাটা আরেকবার বলবেন? স্যার টার্নওভারের 50%। টার্নওভার অর মোর অফ সাচ পারসনস টার্নওভার, এটা আমি বাংলাটা পড়ে শুনে, তাহলে আপনার যদি এটা একটু ট্রিকি লাগবে। যেমন এখানে বলছেন যেটা সেকশন 69 তার বইটা, সেকশন 69 যেটা বলছে ঋণাত্মক নিট পরিমাণ অর্থে জ্যাট টানা ব্যতি রেখে ফেরত প্রদান। আবারও বলি, বাংলা ওয়ার্ডটা একটু আরো ডিফিকাল্ট। ঋণাত্মক নিট পরিমাণ, ঋণাত্মক নিট পরিমাণ তো বুঝলাম, মানে নেগেটিভ পেবল, অর্থ জ্যাট টানা তো বুঝি ক্যারি ফরওয়ার্ড, হ্যাঁ, ব্যতি রেখে মানে না করে ফেরত প্রদান, সেকশন 69। এখানে বলছে সেকশন 68 এ যাই বলা হোক না কেন, মানে আমি আগের স্লাইডে আপনাদেরকে যাই বলি না কেন, যে 68 বিধানাবলী সত্ত্বেও কোন নিবন্ধিত ব্যক্তির পদে অর্থের পরিমাণ ঋণাত্মক হইলে, কোন রেজিস্টার্ড পারসন যদি আপনার নেট পেয়েবল হয়, তিনি উহা ফেরত পাওয়ার অধিকারী হইবেন যদি কমিশনার নিশ্চিত হন যে, যদি কমিশনার, এই যে ইফ দ্য কমিশনার ইজ স্যাটিসফাইড, যদি নিশ্চিত হন উক্ত ব্যক্তির টার্নওভারের 50%, খেয়াল করেন, উক্ত ব্যক্তির টার্নওভারের 50% অথবা তার ঊর্ধ্ব অথবা তৃতীয় অধ্যায়ের অধীনে শূন্য বিশিষ্ট সরবরাহ, মানে এটা হচ্ছে টার্নওভার ট্যাক্স। আমি ভুল বলছি আপনাদেরকে, যে যদি ওইটা যদি আপনার যে টার্নওভার, আপনার যে মাসিক যে টার্নওভার সেটার থেকে যদি 50% অথবা মোর হয়, হ্যাঁ, তাহলে সেটা অর আপনি জিরো রেটেড সাপ্লাই যদি হয়ে থাকে, তাহলে আপনি ক্যারি ফরওয়ার্ড না করে আপনি আপনি অ্যাডজাস্টমেন্টে চলে যেতে পারবেন অথবা রিফান্ডের জন্য যেতে পারবেন। এটা হচ্ছে যে মূল কথা। আবারও বলছে, আমি স্যার মানে এই কথাটা কি এরকম নাকি যে যদি আমার মাসিক যে ইনকাম, সেই টার্নওভার যেটা, জি স্যার, টার্নওভারটার 50% বা তার অধিক যদি আমি জিরো রেটেড সাপ্লাইস থেকে মানে উপার্জন করে থাকি, ইন দ্যাট কেস আমি হচ্ছে সরাসরি দুটা জিনিস মাঝখানে আছে, আপনি একটু পরে, তাইলে কমিশন আপনি যদি বলেন ক্যারি ফরওয়ার্ড উইদাউট ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন যদি স্যাটিসফাইড হয়, তখন 50% অর মোর অফ সাচ পারসন টার্নওভার, আপনি যে নেগেটিভ পেবলটা হচ্ছে সেই ফিগারটা মনে করেন, সেই ফিগারটা হচ্ছে যে কথার কথা নেগেটিভ, সেটা ফিগারটা মনে করেন হচ্ছিল আপনার 20 লাখ টাকা, আপনার ওই মাসের টার্নওভার হচ্ছে যে 8 লাখ টাকা। আমার কথা বুঝাইতে পারছি? 50% অর মোর 60% টার্নওভার, হ্যাঁ, ওই টার্নওভারের মনে করেন বা আপনার আপনার টার্নওভার হচ্ছে 20 লাখ টাকা, আপনার নেগেটিভ পেবল হচ্ছে 12 লাখ টাকা, তাহলে কি হবে? তাহলে 50% এর চেয়ে বেশি না? টার্নওভার 20 লাখ টাকা, হ্যাঁ,
আপনার নেগেটিভ রিফান্ড হয়ে গেছে হলো 12 লাখ টাকা, তাহলে 50% বেশি কিনা? জি স্যার। জি স্যার। তাহলে আপনি সেটা ক্যারি ফরওয়ার্ড না করে আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করবেন বা রিফান্ডের জন্য পরবর্তী ট্যাক্স পিরিয়ড অ্যাডজাস্ট করবেন। স্যার 50% কম হলে করতে পারবেন না, এটাই তো? হ্যাঁ, এই টার্নওভারের যদি এই 12 টাকাটা মানে নেগেটিভ পেবলটা যদি টার্নওভারের 50% অর 50% বেশি হয়। এবার আসেন, যদি ওই রিফান্ডটা যদি জিরো রেটেড সাপ্লাই থেকে আসে, জিরো রেটেড সাপ্লাই টার্নওভার শেষ, তাহলে জিরো রেটেড সাপ্লাই অর উইল বি ডিভাইড ফ্রম দ্য জিরো রেটেড। জিরো রেটের জন্য কিন্তু 50% কতটা? 50% লাইনটা কিন্তু এখানে শেষ। যদি আপনার রিফান্ডটা যদি জিরো রেটেড সাপ্লাইয়ের ক্ষেত্রে হয়, জিরো রেটেড সাপ্লাইয়ের ক্ষেত্রে হয়, তাহলে ক্যারি ফরওয়ার্ড করে লাভ কি বলেন? কারণ আপনার তো আউটপুট ট্যাক্স আসবে না, তাহলে এইভাবে কতদিন ক্যারি ফরওয়ার্ড করবেন? সেই জন্য আপনাকে বলতেছে যে তোমার যদি জিরো রেটেড সাপ্লাই হয়, যেমন আমি একটা এক্সাম্পল বলি, রপ্তানি, আপনি যদি কোনো এক্সপোর্ট করেন, কারণ এক্সপোর্টের উপর আপনার ভ্যাট পেবল হবে না, ভ্যাট পেবল হবে না, আউটপুট ভ্যাট হবে না, তাহলে এই এক্সপোর্ট সেলটা করার প্রোডাক্টটা তৈরি করার জন্য আপনি ইনপুট ট্যাক্স হয়েছেন, তাহলে আপনার তো কখনোই গভর্নমেন্টের কাছে দেওয়া হবে না, তাহলে সেটা কতদিন শুধু ক্যারি ফরওয়ার্ড করে লাভ কি? সেই ক্ষেত্রে বলে দিছে তুমি ক্যারি ফরওয়ার্ড না করে রিফান্ডের অ্যাপ্লাই করো। আমি কি বুঝাইতে পারছি? এটা একটু ট্রিকি, প্রথমটা একটু ট্রিকি, প্রথম পার্টটা একটু ট্রিকি, কিন্তু এটা তো না বুঝার কোনো কারণ নেই। স্যার বুঝছি। আমি কি বুঝাইতে পারছি কথাটা? একজন বুঝছেন, বাকিরা বুঝছেন কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। কারণ আপনার আউটপুট ট্যাক্স নাই, তাহলে আপনি ইনপুট ট্যাক্সটা কতদিন ক্যারি ফরওয়ার্ড করবেন? ওকে, তো এখানে একটা কথা, আরেকটা জিনিস আমি একটু মিস করছি, সেটা আমি পরে আসতেছি। আচ্ছা, ওকে, এরপরে আমরা শেষ করি আগে। 50% or most such of the expenditure on inputs is on imports, import থেকে যদি আসে, or acquisition used, manufacturing যদি জিরো রেটেড হয়, তাহলে এটার বাংলাটা একটু করে আসলে একটু টাফ লাগতেছে এই জায়গাটাতে, সেটা একটু বলেন। উক্ত ব্যক্তির উপকরণের ব্যয়, খেয়াল করেন, উক্ত ব্যক্তির উপকরণের ব্যয় 50% এক্সপেন্ডিচার, হ্যাঁ, ও 50% আমদানি বা তৃতীয় অধ্যায়ের অধীনে শূন্য আর বিশিষ্ট হয়, আমদানি অথবা তৃতীয় মধ্যমে হয়, তাহলে তাও এটাও আপনি ক্যারি ফরওয়ার্ড করা ছাড়া নিতে পারবেন। এটা আরেকটু এক্সপ্লেইন করি। মনে করেন আপনার যে এক্সপেন্ডিচারটা হয়, সে টোটাল এক্সপেন্ডিচারটা আসে হইলো 50% উপরই হচ্ছে যে ইম্পোর্ট থেকে আসে, আমদানি থেকে আসে। সেই ক্ষেত্রে বলতেছে, সেই ক্ষেত্রে বিজনেস যদি আপনার কোনো রিফান্ড ক্যারি হয়, তাহলে আপনাকে সেটা পরবর্তী বছর রিফান্ড নিতে পারবেন। কেন বলে কথাটা জানেন? সেটা হচ্ছে যে ইম্পোর্ট স্টেজে আমাদের ভ্যাট রেট কত জানেন? আমি বলছি 15% প্লাস 3% আছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য কেজে তারা শুধু পাওনাই হয়ে থাকে, তাহলে এটা ক্যারি ফরওয়ার্ড করে অ্যাডজাস্ট করাটা অনেকটা ঝামেলা হয়ে যায় বা হয় না, তাদের আদৌ এটা অ্যাডজাস্ট করা যায় না। সেই ক্ষেত্রে আপনি ক্যারি ফরওয়ার্ড না করে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করবেন। তবে আমি একটা কথা বলে রাখি, এগুলোর আমি এক্সাম্পল নিয়ে আসবো, এক্সাম্পল নিয়ে আসলে আপনার আরো একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি আমরা যে একটু আগে যেটা বললাম, কোথায় যেন একটা পড়ছি, আচ্ছা, এই যে একটা কথা বলছি না, এইটা এখানে বলছি কি, আপনার যদি কোনো পাওনা হয়ে থাকেন, সেই পাওনাটা যদি আপনি ক্যারি ফরওয়ার্ড করবেন, ক্যারি ফরওয়ার্ড করার পরে 6 পিরিয়ডের ভিতরে যদি অ্যাডজাস্ট করতে না পারেন, তাহলে 7ম পিরিয়ডে গিয়ে আপনি রিফান্ডের অ্যাপ্লাই করবেন। আচ্ছা, 7ম পিরিয়ডে যদি আপনি কোনো একটা 7ম পিরিয়ডে যদি যে টাকাটা অ্যাপ্লাই করতেছেন, সেই রিফান্ড টাকাটা যদি 50,000 টাকার নিচে হয়, খেয়াল করেন কথাটা, 7ম পিরিয়ডে যে আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতেছেন, সেই 7ম পিরিয়ডে যদি টাকাটা 50,000 টাকার নিচে হয়, তাহলে আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করবেন না। যদি 50,000 টাকার উপরে হয়, 50,000 টাকার উপরে হলে আপনি রিফান্ডের অ্যাপ্লাই করবেন। 50,000 টাকার নিচে হলে পরবর্তী ট্যাক্স পিরিয়ডে, রিটার্ন পিরিয়ডে আপনি সেটা অ্যাডজাস্টমেন্টের জন্য আবার পরবর্তী পিরিয়ডে ক্যারি ফরওয়ার্ড করে পুরোটাই আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিবেন। আমি কি বুঝাতে পারছি কথাটা? স্যার সেক্ষেত্রে টার্নওভারের 50% এর না, টার্নওভার না, আমি আবারও বলতেছি, একদম জেনারেল কেস। আপনি মনে করেন আপনার 10 লাখ টাকা আপনার নেগেটিভ পেয়েবল হয়েছে জানুয়ারি মাসে, খেয়াল করেন, 10 লাখ টাকা নেগেটিভ পেয়েবল হয়েছে জানুয়ারি মাসে। কি 10 লাখ টাকাটা আপনি 6 ট্যাক্স পিরিয়ড পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। এখন 6 পিরিয়ড ট্যাক্স পিরিয়ড পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতেছেন, ক্যারি ফরওয়ার্ড করতে করতে
সব 6 পিরিয়ডের পরও দেখা যাচ্ছে যে ওই 10 লাখ টাকার ভিতরে 1 লাখ টাকা এখনো অ্যাডজাস্ট করতে পারেন নাই, তাহলে 1 লাখ টাকাটা যদি 50,000 টাকার উপরে হয় তাহলে 1 লাখ টাকা তো 50,000 টাকার উপরেই, তাহলে আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করেন। যদি সপ্তম পিরিয়ডে 10 লাখ টাকা থেকে দেখা যাচ্ছে 9,60,000 টাকা পর্যন্ত আপনি করে ফেলছেন 6 পিরিয়ডের মধ্যে, 10 লাখ টাকার মধ্যে 9,60,000 টাকা পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করে ফেলতে পারছেন, বাকি আছে কত 40,000। সেক্ষেত্রে বলতেছে স্টার প্রযোজ্য, যে সেটা যদি 50,000 টাকার নিচে হয় তুমি রিফান্ডে অ্যাপ্লাই করো না, পুরোটার পরবর্তীতে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে দাও। বোঝা কথাই স্যার সরকার টাকা দিচ্ছে না, মানে আমি সেটাতে যাব না, মানে খেয়াল করেন কথাটা, মানে ছোটখাটোর জন্য 50,000 টাকা একটা ট্রানজাকশন করতে চাচ্ছে না, একটা চেক ইস্যু করতে চাচ্ছে না, সেটা বলতেছে যে তুমি 50,000 টাকা যদি নিচে হয় তাহলে তুমি সেটা পরবর্তী ট্যাক্স পেডে নিয়ে যাও, পরবর্তী ট্যাক্স পেডে অ্যাডজাস্ট করবে। এই কথাটা বলছে এখানে আমাদেরকে। স্যার বলেন। পরবর্তীতে যদি না হয় তাহলে কি তারপরেরটাতে করতে হবে? না, ওটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিবেন, ডিক্রিজিং পুরোটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিবেন। ও স্যার আলটিমেট কি পুরো ওটাও কিন্তু এক প্রকার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, যদি আপনি যোগ বিয়োগ করেন এক প্রকার কিন্তু ওইটা ওই 50,000 টাকাটা 40,000 টাকাটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে আবার। জি স্যার। এখন আসেন যেটা বলছে স্যার বলেন। টাকাটা কি 50,000 টাকা না 49,999 টাকা? বলছেন 50,000-এর নিচে, তার মানে তো 49,999 পর্যন্তই হয় মনে হয়। ভাই এখন বলতে গেলে আপনাকে বলতে আপনার বাড়িটা কোথায়, আপনি একদম স্পেসিফিক করে বলা আছে। দেখেন এখানে আমি যদি ল্যাঙ্গুয়েজ বুঝে থাকি, হ্যাঁ দেখেন দ্য অ্যামাউন্ট ডাজ নট এক্সিড, হ্যাঁ ঠিক আছে, আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিবেন, যদি এক্সিড করে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করবেন, সিম্পল। 50,000 টাকা 50,001 টাকা হলে আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করবেন। 50,000 টাকা যখন বলছে তার মানে আপনি ডাজ নট এক্সিড 50,000, যদি ডাজ নট এক্সিড 50,000 বলে তার মানে 50,000 টাকা পর্যন্ত, 50,001 টাকা হলে বা 50,001 পয়সা হলে তাহলে আপনি সেটা রিফান্ডে অ্যাপ্লাই করতে পারবেন। জি স্যার। স্যার 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 যদি এরকম হয় যে হ্যাঁ আমার 40,000 টাকা হইতাছে, 40,000 টাকা হইলো, তো আমাকে পরের বছরে সেটা অ্যাডজাস্ট করতে হবে, বাট পরের অর্থ বছরে আমার কোম্পানি হচ্ছে পরের ট্যাক্স পিরিয়ড, পরের ট্যাক্স পিরিয়ড এক মাস, Yes, sir. পরের ট্যাক্স পিরিয়ড হচ্ছে আমার মানে 40,000 অ্যাডজাস্ট করার মতো ক্যাপাসিটি হলো না, তাহলে কি ক্যাপাসিটি করব? নাই, তো আপনি পুরোটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে আলটিমেট যখন ডিক্রিজিং এটা অটোমেটিক্যালি কিন্তু আবার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। কথাটা কিন্তু ঘুরে ফিরে আপনি রাইটলি অ্যাড্রেস করছেন, এই আনসারটা কিন্তু আমি একটু আগে ম্যাডামকে দিয়ে দিছি যে এটা অটোমেটিক কিন্তু আবার এক প্রকার ক্যারি ফরওয়ার্ডের মতোই। আমার স্যার হইতে পারে যে এটা অনন্তকাল চলতে থাকবে। না 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 আলটিমেট ভাই একটা জিনিস 50,000-60,000 টাকা তো অনন্তকাল চলতে পারে না, সেটা তো যেটা অনন্তকাল চলতে পারে সেটা বলে দিছে আগে। এটা মনে করতেছে যে পরবর্তী ট্যাক্স পিরিয়ড এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ভিতরে অ্যাবজর্ব হয়ে যাবে। আপনি রাইটলি অ্যাড্রেস করছেন, যদি তার না হয়, যদি না হয় তাহলে কি হবে, তাই না? আপনি যদি না হয় কি হবে সেটার আনসারটা আমি পুরোপুরি ক্লিয়ার না। স্যার এই ক্যারি ফরওয়ার্ডের যে sir. অ্যামাউন্টটা, এই ক্যারি ফরওয়ার্ডের অ্যামাউন্টটা দেখা যাচ্ছে 3-4 লাখ টাকার ব্যাপার দাঁড়ায় গেল, হ্যাঁ তো এখন সেটা তো একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা। এটা কি কোনোভাবেই সরকারের কাছ থেকে এই 6 মাসের আগে মানে রিফান্ড করার কোনো সুযোগ নাই? আইন যা বলছে রে ভাই, আইনের বাইরে তো আমি এখন আপনাকে কথা বলতে পারবো না। আইনে তো আমার জানা মতে ভ্যাটের অন্য কোথাও বলা নেই, এখানে এই জায়গাটাতে স্পষ্ট করে বলে দিয়েছে সেকশন 68 সেকশন 69 বিধি মনে 57 না কোনটা, হ্যাঁ সেটা একদম স্পেসিফিক করে বলে দিয়েছে আপনাকে। হ্যাঁ আপনাকে এই বিধি রুল 52 আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, অন্য শুনতে পাচ্ছি কিনা জানি না। স্যার আমি বলছি কথাটা ক্লিয়ার না ভাই। স্যার গভর্নমেন্ট সাধারণত রিফান্ড করতে চায় না, অ্যাডজাস্টমেন্টটাই, কারণ রিফান্ড করাটা অনেক ঝামেলা। আচ্ছা স্যার, আর এরকম এই ক্ষেত্রে কি কোনো বিধান আছে স্যার, যদি আমার হচ্ছে ক্যারি ফরওয়ার্ডের অ্যামাউন্ট দাঁড়ায় গেছে কিন্তু ওই সময় দেখা যাচ্ছে যে এনি হাউ যাই হোক 1 মাস বা 2 মাস পরে আমার যদি ব্যবসাটাই বন্ধ হয়ে যায় তখন? আমি বুঝতে পারছি আপনার নেটওয়ার্ক চলে গেছে, মানে ব্যবসাটাই বন্ধ হয়ে গেছে তখন কি হবে, সেটা কোয়েশ্চেন, সেটা আমি দেখি, সেটা ওর স্পেসিফিক রেফারেন্স নাই। অনেক সময় একটা কথা বলা আছে যদি বিজনেস বন্ধ হয়ে যায়, সেই বন্ধ হওয়ার সময় যে আপনি যে ইনফরমেশন দিবেন তখন তো আপনি এটা ইনফরমেশন দেওয়ার সময় বলে দিবেন যে আমি এই টাকাটা তোমার কাছে পাই, তুমি আমার টাকা দাও, আমি বিজনেস বন্ধ করে দিচ্ছি। আপনি অ্যাপ্লিকেশন করে রাখবেন, ওটাতে স্পেসিফিক একটা ফর্ম আছে। আচ্ছা আমরা এটা গেলাম 69 গেলাম,
এখন আসে অ্যাপ্লিকেশন আর রিফান্ড মানে আমরা বলছি কোন অ্যাপ্লিকেশনে 69 সেকশন 60 এর 69 এর মধ্যে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা সেটা জন্য আমরা এটা অলরেডি এগুলো আসলে বলা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা বলে ফেলছি যে কোনটা রিফান্ড অ্যাডজাস্টমেন্ট যেটা সেটা বলে ফেলছি। এখন আসেন একটা জিনিস, আমরা ট্যাক্স রিফান্ড অন ফরেন টুরিস্ট, আমাদের রুল 56 এ কিছু জিনিস আছে। যেমন আমি এই ফাঁকে একটা জিনিস বলি, যদি কোনো ফরেনার বাংলাদেশে এসে সে যদি কোনো জিনিস পারচেস করে থাকে, আমরা সেই ক্ষেত্রে বলা আছে এনি ফরেনার টুরিস্ট শ্যাল বি গেট রিফান্ড ভ্যাট পেইড এগেইনস্ট পারচেজ অফ ট্যাক্সেবল গুডস। কোনো ফরেনার বাংলাদেশে আসার পরে সে যদি কোনো গুডস পারচেস করে, সেই গুডস পারচেজের সময় যদি সে ভ্যাট দিয়ে থাকে, সেই ভ্যাটটা সে রিফান্ড নিতে পারে। আচ্ছা, কেন নিতে পারে? লজিকটা কি আসলে? সে লজিকটা হচ্ছে যে টুরিস্টটা বাংলাদেশে আসছে, সে যখন বাংলাদেশে একটা প্রোডাক্ট পারচেস করতেছে বা একটা সার্ভিস পারচেস করতেছে, সে যে পেমেন্টটা করতেছে সেই পেমেন্টটার দ্বারা কি বাংলাদেশে কোনো ফরেন কারেন্সি ইনজেক্ট হচ্ছে? বলেন তানভীর। প্রশ্নটা বুঝতে পারি। আচ্ছা, কোনো ফরেনার আসলো, কোনো সিঙ্গাপুরিয়ান, কোনো আমেরিকান পাবলিক আমেরিকান বাংলাদেশে আসলো, বাংলাদেশে এসে সে মনে করেন সে আড়ঙে গেল, অথবা সে মনে করেন রেডিসন হোটেলে থাকলো, সে এই আড়ং থেকে প্রোডাক্ট কেনার সময় অথবা রেডিসনে থাকার কারণে যে পেমেন্ট বিলটা আসছে সেই বিলটা সে পে করছে, পে করার সময় ভ্যাট দিছে। মানে আমার মূল কথা হচ্ছে যে ও যে পেমেন্টটা করছে এই টাকাটা সে কোত্থেকে আনছে? বাইরে থেকে আনছে। হ্যালো, ফরেন কারেন্সি আনছে। নিজ দেশ থেকে নিয়ে আসছে। হ্যাঁ, ফরেন কারেন্সি আনছে। একটু অন্যভাবে বলি, আপনি যদি কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করেন, ওই এক্সপোর্টের এগেইনস্টে বাংলাদেশে কি ঢুকে? ফরেন কারেন্সি ঢুকে না? কারেন্সি, ইয়েস স্যার। ফরেন কারেন্সি ঢুকে। ফরেন কারেন্সি কিন্তু আসলে অনেক ওয়েটফুল একটা জিনিস। আমরা সবসময় বলি না রিমিটেন্স। এই যে আমাদের ভাইরা যারা দেশের বাইরে থেকে টাকা পাঠায়, আমাদের গার্মেন্টস দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিটা যে এক্সপোর্ট করে যে রিমিটেন্সটা আসে, এইটা এতটাই বেশি পাওয়ারফুল এই ধরনের ফরেন রিমিটেন্স গুলো, যে গভর্নমেন্টের বাইরে থেকে টাকা আসতেছে, গভর্নমেন্টের তার রিজার্ভ বাড়তেছে এবং ইকোনমিক ডেভেলপমেন্টে কাজ করতেছে। ঠিক এখানেও ওখানে কেন তাদেরকে ওই যে এক্সপোর্ট করলে কেন সবকিছু ট্যাক্স ফ্রি, ভ্যাট ফ্রি সব কেন করতেছে? যে শুধুমাত্র রিমিটেন্সের কারণে। কারণ ফরেন রিমিটেন্স আসতেছে, সেই জন্য ওইটার জন্য যত ধরনের হচ্ছে সেটা ভ্যাট এবং ট্যাক্সকে ফ্রি করে দিচ্ছে। ঠিক এখানে এই জিনিসটা ছোট মনে হইতে পারে, কিন্তু আপনি একটু চিন্তা করেন, একজন ফরেনার যখন বাংলাদেশে আসে, সে যদি একটা পেনিও যদি একটা 1 সেন্টও যদি সে বাংলাদেশে খরচ করে, ওই সেন্টটা কিন্তু ওর বাইক থেকে কিন্তু অনেকটা রিমিটেন্স আসার মতোই। সেই জন্য সে বাংলাদেশে কোনো পারচেজ গুডস অর সার্ভিস পারচেজ করলে সেই গুডস পারচেজের সাথে যদি কোনো ভ্যাট দিয়ে থাকে, সে ভ্যাটটা তাকে ফেরত দিবে। বুঝাইতে পারছি? এত কথা বলার উদ্দেশ্যটা বুঝাইতে পারছি? এগেইনস্ট দ্য ফরেন রেমিটেন্স। আচ্ছা, দ্য ট্যাক্স শ্যাল, তবে এখানে একটা কথা বলা আছে, প্রথম কথা হচ্ছে সে রিফান্ড পাবে। একজন ফরেনার যখন বাংলাদেশে এসে যদি কোনো সার্ভিস পারচেজ করে, গুডস পারচেজ করে, ওই সার্ভিস গুডস পারচেজ করার সময় যদি কোনো ভ্যাট দিয়ে থাকে, সে ভ্যাটটা রিফান্ড পাবে। কিভাবে পাবে আমি একটু পরে বলতেছি। আচ্ছা, তবে কিছু কিছু ক্ষেত্রে সে পাবে না। সেটা কোন কোন ক্ষেত্রে সেটা বলতেছে যে ট্যাক্স রিফান্ড শ্যাল নট বি অ্যাপ্লাইড ইন দ্য ফলোইং কেসেস: এক্সপোর্ট প্রোহিবিটেড গুডস, যেই প্রোডাক্টটা আমি রপ্তানি নিষিদ্ধ সেটা যদি সে পারচেজ করে, সে পারচেজ করার সময় যদি ভ্যাট দেয়, তাহলে আমি ওই ভ্যাটটা রিফান্ড দিব না তাকে। ফায়ার আর্ম এক্সপ্লোসিভ আইটেমস এনি আদার সিমিলার, মানে আগ্নেয়াস্ত্র ওই ধরনের যদি কোনো প্রোডাক্ট কিনে, যদি কোনো তাহলে দিব না। এনি আদার গুডস ডিটারমাইন্ড বাই দ্য বোর্ড, মানে যদি এনবিআর যদি কোনোটাকে প্রোহিবিটেড করে দেয়, এই প্রোডাক্ট এক্সপোর্ট করা যাবে না বা এই প্রোডাক্ট পারচেজ করলে তার ভ্যাটটা ফেরত দেওয়া যাবে না, সেসব ক্ষেত্রে ছাড়া সেসব ক্ষেত্রে সে রিফান্ড পাবে না। তাহলে দেখেন, এই ক্ষেত্রগুলো ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে একজন ফরেনার যখন আমাদের বাংলাদেশে আসবে, সে বাংলাদেশে আসার পরে যে গুডস এবং সার্ভিসটা পারচেজ করবে, সে পারচেজের এগেইনস্টে কোনো ভ্যাট পে করলে সে ভ্যাটটা তারা রিফান্ড পাবে। আচ্ছা, তবে টুরিস্ট ক্যান ক্লেম, তবে রিফান্ড করতে গেলে আমাদের ওই নন রেসিডেন্ট স্টে ইন বাংলাদেশ 180 days or less than 1 year calendar year is not a member of the crew of airline, যদি কোনো এয়ারলাইন মেম্বার হয় তারা পাবে না। হ্যাঁ, ক্যান রিফান্ড। তারপরে ডিপার্ট থ্রু দ্য এনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাংলাদেশ,
তাকে ইন্টারন্যাশনাল থ্রু এয়ারপোর্টের মাধ্যমে বাংলাদেশে মানে বৈধ পথে তাকে নিতে হবে, বৈধ পথ না হলে তাকে হবে না। পার্সেল গুড শপ ফ্রম দ্য প্রেসক্রাইব ভ্যাট রিফান্ড ফর টুরিস্ট, প্রেসক্রাইব ফর্মের মাধ্যমে সব প্রেসক্রাইব থেকে প্রেসক্রাইব হবে, এটা করতে হবে। আর প্রাইসটা যদি 5,000 টাকা এক্সিড করে, এই ধরনের। আমি একটা জিনিস আমার পার্সোনাল লাইফ থেকে একটা এটা সবাই জানি আমরা যদি কখনো, আমি সিঙ্গাপুরে যাই, বিশেষ করে আমি সিঙ্গাপুরের কথা বলি, একবার আমি সিঙ্গাপুরে আমরা যখন শপিং করতে গেছি, সিঙ্গাপুরে গেলাম শপিং করতে, জিনিসপত্র টুকটাক কিনতেছি। তো ওখানে একটা যারা আমরা যারা কেউ যদি গিয়ে থাকেন, মোস্তফা সেন্টার নামে একটা সিঙ্গাপুরে ফেমাস শপিং মল আছে, তো ওখানে গেলাম, টুকটাক কিনলাম, যতটুকু জিনিস কিনলাম। কেনার পরে আমার ওখানে বলতেছি যে আপনার পাসপোর্টের ইটা দেন, নাম্বারটা দেন, এবং একটা ডকুমেন্ট, ওরা ইনভয়েসটা করার সময় ইনভয়েসটার সাথে একটা ডকুমেন্ট একটা দিচ্ছে, পাসপোর্টের নাম্বারটা দিচ্ছে। তো আমাকে ওখানে একজন বলে দিচ্ছে যে তুমি এই যে প্রোডাক্টটা পারচেস করছো, ওখানে $100 উপর পারচেস করতে হবে মিনিমাম, ওখানে লেখা আছে $100 উপর যদি আপনি ওদের পারচেস করেন, তাহলে আপনি ওই পারচেজ গুলোর উপরে আপনি যত জিএসটি, ওদের দেশে বলে জিএসটি, যদি দিয়ে থাকেন সেগুলো তুমি ফেরত পাবা। তো কিভাবে ফেরত নিতে হবে? ওই যে ওরা আমাকে একটা কাগজ দিয়ে দিচ্ছে, বলছে তুমি যখন সিঙ্গাপুর থেকে বেরোবা, সিঙ্গাপুর এয়ারপোর্টে দেখবা যে ডিউটি ফ্রি সরি রিফান্ডের একটা বিভিন্ন বুথ আছে, তুমি গেলে দেখতে পাবে। ঠিকই আমি ওখানে আসার সময় থেকে কাগজপত্রগুলো রাখছি এবং আমার ওই বুথে গেলাম। আমি এখনো মনে আছে, আমি প্রায় $68 or $70 আমি রিফান্ড পাইছি। দ্যাট ইজ ওই জিএসটিটা, ওই দেশের ওই ভ্যাটটা তারা রিফান্ড আমাকে দিয়ে দিছে। তো আসলে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই টোটাল জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই হলো আমাদের ভ্যাটের কখন রিফান্ড পাওয়া যায়, কখন ক্যারি ফরওয়ার্ড পাওয়া যায়, এই ধরনের এই জিনিসগুলো, এই যে ছোটখাটো জায়গাগুলো কিন্তু আপনারা মনে রাখবেন, কারণ কোয়েশ্চেন যদি এইসব জায়গা থেকে টাচ করে আপনাদের মনে রাখতে হবে এই জায়গাগুলো। স্যার কি এই অফারটা দেওয়ার মোটিভটা কি? হ্যাঁ, ট্যুরিস্টদেরকে এই মানে এই সুযোগটা দেওয়ার মোটিভটা ওই যে ফরেন কারেন্সি ঢুকতেছে ভাই, আমি তো প্রথমে বললাম, সেই যে বাংলাদেশে আসে $200 যদি আপনি পারচেস করে, এই $200 কিন্তু ফরেন কারেন্সি বাংলাদেশে আসছে। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, এমন যদি হয় যে আমাদের দেশে যারা বায়ারিং অফিসগুলো পরিচালনা করতেছে, এখানে বিভিন্ন বায়াররা আসে, তখন যদি কোনো কোম্পানির তরফ থেকে কোনো কেনাকাটা করে দেওয়া হয় এবং পে করে হলো স্যার বাংলাদেশি কোম্পানি, তখন স্যার সেক্ষেত্রে কি হবে? আপনি গিফট দিচ্ছেন ভাই, আপনি সেটা যদি ফরেন কারেন্সি আসে না, ওর কারণে, ওর অ্যাক্টিভিটিজের কারণে হয়তো বা সে বাংলাদেশে বাইং হাউস, সেটা অন্য জিনিস না, সে তো স্যার ফরেনার না স্যার। এখন ফরেনারকে স্যার আমি গিফট করতেছি, ঠিক আছে, ফরেনার স্যার নিজেই কিনলো, বাংলাদেশি টাকা থেকেই তো নাকি, ওই কোম্পানির টাকা থেকে, তাহলে না, আপনাকে একটু দেখেন, ফরেনারই পেমেন্ট করছে, কিন্তু ফরেনার টাকাটা আমরা দিয়ে দিলাম, তখন আপনি যদি কেস দাঁড়া করতে চান দাঁড়া করতে পারেন। বাট আমার ডাইরেক্ট আনসারটা হচ্ছে যে সাধারণত ফরেনার যখন হবে, সে যখন ওই তার পাসপোর্ট ভিসার যেগুলো এলিজিবল হলে, আমাদেরকে আইনে আমাদের একটা সেকশন রাখছে, এই সেকশনে বদলতে তাকে ফেরত দেবে। এখন কথা হচ্ছে যে এই ধরনের সেকশন রাখছে কেন? এটা কি খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে? দেখেন, ইম্প্যাক্ট ফেলবে কি ফেলবে না সেটা পরের কথা। যখন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসতে হয়, তো কতগুলো ক্রাইটেরিয়া চেক করে যে বাংলাদেশের ট্যাক্স লটা কেমন, বাংলাদেশের ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা কেমন, বাংলাদেশের হচ্ছে যে একটা আইনের একটা যে কোনো দেশের স্ট্যান্ডার্ড। আমাদের তো মোস্ট অফ দ্য আইন আমরা অন্য দেশ থেকে কপি করছি, এটা তো স্বীকার করি আমরা নাকি? আমাদের মোস্ট অফ দ্য আইন ব্রিটিশদের আইন, এর পরবর্তীতে আমাদের পারদর্শী আমরা সবগুলো কিন্তু কপি করে করে ওগুলোকে পরিমার্জন করতেছি। তাহলে অন্য দেশে যখন এটা আছে, আমাদের আইনগুলো কিন্তু অন্য দেশ থেকে ধার নেওয়া, অন্য দেশেও আছে, বাংলাদেশে অ্যাপ্লিকেবল হয়েছে। বাট অন্তর্নিহিত কারণ হচ্ছে যে এটা না স্যার, ব্যাপারটা যে এরকম হয় স্যার, একজন বায়ার যদি স্যার সে 20 দিন আছে, স্যার রেডিস মডেল ছিল, সব পেমেন্টটা স্যার মানে ফরেনারই পেমেন্ট করছে, বাট কোম্পানি তাকে টাকাটা পে করে, সেক্ষেত্রে অনেক টাকা চলে আসে না? ওখানে আরো অনেকগুলো ক্লজ না, আরো ক্লজ আছে। হ্যাঁ, এখানে স্যার একটা ক্লজ দেখলাম স্যার, যে পারচেজ অফ দ্য গুডস উইথ দ্য পারপাস অফ কনজাম্পশন আউটসাইড বাংলাদেশ, মানে এই ক্লজে স্যার পড়লে স্যার তাহলে স্যার রিফান্ড পাবে না। মানে আমি তো ইন জেনারেলি বললাম, আমাদের সাধারণত হয় কি, আমাদের যখন ফরেনাররা যখন দেশে আসে, আমাদের ওই দেশের ভিতরে যে
বাইং হাউসটা আছে অথবা দেশের ভিতরে যে কোম্পানিটা আছে অথবা অফিসটা আছে সেই অফিস থেকে পেমেন্টটা করে দেওয়া হয়। এখানে একটা কথা বলছি না আমি, আপনি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমার পাসপোর্ট নাম্বার নিচ্ছে, খেয়াল করেন কথাটা। আমি যখন একটা শপিং করতে গেছি পাসপোর্ট নাম্বার নিয়ে আমার ওখান থেকে ওটা দিচ্ছে, দিয়ে আমাকে পরবর্তীতে আমি ওই কাগজটা শো করে আমি নিজে পার্সোনালি পাইছি, সেই জন্য আমি এটা খুব বেশি ফ্যামিলিয়ার, মানে মোটামুটি ফ্যামিলিয়ার। তো এই কথাটা বললাম, আপনি যে কথাটা বলছেন হয়তো এটা রাইট। যদি হ্যাঁ আমি পেমেন্ট করতেছি ঠিক আছে, সেটা যদি আমি পাসপোর্ট নাম্বার দিয়ে যদি আমি প্রুভ করতে পারি যে এটা কারণ আমার ফরেন কারেন্সি দেশে আসছে, তাহলে সেই ব্যক্তিটা বাংলাদেশে এয়ারপোর্ট ছাড়ার সময় সেই এয়ারপোর্ট থেকে ওই রেসপেক্টিভ বুথে গিয়ে ওই টাকাটা ক্লেম করে নিয়ে যেতে পারবে। ওকে, আমরা মোটামুটি আমাদের ক্যারি ফরওয়ার্ড এবং রিফান্ডটা আমরা চেষ্টা করছি বোঝার জন্য। একটু ট্রিকি পার্ট, আইনের ল্যাঙ্গুয়েজ গুলো একটু ডার্ক ভাবে লেখা, হয়তো বোঝানোর জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, অন্যান্য সেকশনের মতো না। তো যাই হোক, আমি চেষ্টা করছি যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখন আসেন আমাদের প্রায় যদি আমরা ভ্যাটের বিভিন্ন ফর্ম বা মৌসুক ফর্ম বলি, আমাদের নতুন ভ্যাট আইনে বা রুলস এর আইন অনুযায়ী আমাদের প্রায় 75 এর উপরে ফর্ম আছে, ফরম্যাট আছে। সেই ফরম্যাট গুলোতে স্পেসিফিক, যেমন রেজিস্ট্রেশন নিতে গেলে কোন ফর্মে দিতে হবে, রিটার্ন সাবমিট করতে হলে কোন ফর্মে দিতে হবে, ডেবিট নোট ইস্যু করতে হলে কোন ধরনের ইনফরমেশন প্রোভাইড করতে হবে, এগুলো স্পেসিফিক করে বলা আছে। এই ফর্মের আমি কয়েকটা শুধুমাত্র আপনাদের সাথে আলাপ করবো, কারণ 75 তো আমি আসলে আলাপ করতেও পারবো না। হ্যাঁ, স্পেসিফিক সাথে তো আমরা কথা বলে থাকি, সেগুলো আমরা কয়েকটা জিনিস আলাপ করি। প্রথমে 4.3 টা কি, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্ম বলি, আমরা বলি বাংলা বলি উপকরণ ও উৎপাদ্য সহগ। আসলে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্মটা আমার মনে হয় আমি এটা একবার বলছি মনে হয়, যখন আমরা ইনিশিয়াল প্রথম ক্লাস অথবা সেকেন্ড ক্লাসে আমরা বলছি ডেফিনেশন করানোর সময়, যে আমরা আগে একটা ওয়ার্ড খুব পরিচিত ছিলাম, যদি আপনারা যদি মনে করে থাকেন, প্রাইস ডিক্লারেশন বলে একটা কথা ছিল আমাদের আগের আইনে। যে আগের আইনে বলা ছিল যে তুমি তোমার প্রোডাক্টটা কত টাকায় বিক্রি করবা সেই প্রাইসটা ডিক্লেয়ার করো, সেই প্রাইসের উপরেই তোমার ভ্যাটটা আমার ডিপেন্ড করবে। মনে করেন আপনি ডিক্লেয়ার করলেন যে আপনি সিমেন্ট ব্যাগটা 100 টাকায় বিক্রি করবেন, তাহলে বা 300 টাকায় বিক্রি করবেন, বা 250 টাকায় বিক্রি করবেন, বা 600 টাকায় বিক্রি করবেন, আপনি প্রাইসটা ডিক্লেয়ার করলেন। এই প্রাইসের উপরে 15% করে ভ্যাট কাউন্ট হবে, যত ব্যাগ সিমেন্ট বের হবে তত ব্যাগের উপরে 50% টাকা করে আপনি ভ্যাট পাবেন। এই ধরনের একটা ইনফরমেশন আমাদেরকে আগে দিতে হতো পুরানো ভ্যাট অনুযায়ী প্রাইস ডিক্লারেশন। আচ্ছা, আইনে এই প্রাইস ডিক্লারেশনটা উঠে গেছে একটু পরে বলছি, বা আগেও বলছি আমি কথাটা, যে দেখা যাচ্ছে যে আমি প্রাইস ডিক্লেয়ার করলাম 380 টাকা, কিন্তু বাস্তবিকত দেখা যাচ্ছে আমার থেকে ঠিকই 380 টাকা করে ডিলাররা নিয়ে গেছে, সেটা বাজারে 400 450 টাকা বিক্রি করতেছে বা 500 টাকা বিক্রি করতেছে। এই যে 380 বা 400 থেকে যে 500 যে ব্যাগটা বা সে যে গ্যাপটা যে বিক্রি করতেছে, এই গ্যাপের উপরে গভর্নমেন্ট অনেক সময় রেভিনিউ পায় না, সে কারণে প্রাইস ডিক্লারেশন আরো অনেক ধরনের কারণে এই প্রাইস ডিক্লারেশনটা তুলে দিছে। আরো অন্যভাবে যদি বলি, দেখা যাচ্ছে যে আমি বলতেছি যে ভাই আমার প্রোডাক্টটা 380 টাকা, গভর্নমেন্ট বলতেছে যে না, আমি যখন 380 টাকা বললাম, গভর্নমেন্ট বলছে না, তোমার প্রাইস বাজারে 400 টাকা বা 420 টাকা, তোমার প্রাইস ডিক্লারেশন তোমার 300 টাকা 80 টাকাটা অ্যাপ্রুভ করে নিয়ে আমি 420 টাকা দিয়ে সে আমাকে পাড়ার নোটিশ দিয়ে পাঠিয়ে দিয়েছে, তোমার প্রাইস ডিক্লারেশন হচ্ছে 420 টাকা। আমি অ্যাপ্লাই করছি 380 টাকা, সে এটা কেটে 420 টাকা করে দিয়ে দিয়েছে। তাহলে 420 টাকা করে যখন সে অর্ডার দিয়ে দিয়েছে, তাহলে আমাকে যদি 400 টাকায় বিক্রি করে, আমি যদি 380 টাকায় যদি বিক্রি করে, আমি 415 টাকায় যদি বিক্রি করি, আমাকে ওই 420 টাকার উপরেই ভ্যাট দিতে হবে। তো অনেক সময় দেখা যায় আমার ভ্যাটের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। এটা ভাইস ভার্সা হয়, যে আমি ডিক্লেয়ার করলাম কোনো কারণে অ্যাপ্রুভ করে নিয়ে আসতে পারছি 400 টাকায়, কিন্তু আমি বিক্রি করছি 420 টাকায় বা 430 টাকায়, তাহলে এই গ্যাপটারও ভ্যাট গভর্নমেন্ট পায় না। এই ধরনের মানে সমস্যাগুলো এড়ানোর জন্য গভর্নমেন্ট করছে কি, প্রাইস ডিক্লারেশন কনসেপ্ট বলছে ট্রানজাকশন প্রাইস, যে প্রাইসে ট্রানজাকশন হবে সেই প্রাইসের উপরে গভর্নমেন্ট ভ্যাট রেভিনিউ ক্যালকুলেট হবে। তো সেই ক্ষেত্রে যে এই যে প্রাইস তুলে দিছে, ডিক্লারেশন ফর্মটা তুলে দিছে, তারপরে তো গভর্নমেন্ট তো হিসাব রাখতে হবে যে কোন প্রতিষ্ঠান কোন প্রোডাক্ট কত টাকায় উৎপাদন করে, কি কি ধরনের র মেটেরিয়াল ইউজ করে, কি কি ধরনের কোন র মেটেরিয়াল কত টাকা পারচেজ করে, এই ধরনের ইনফরমেশন গুলো জন্য গভর্নমেন্ট রাখছে হলো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্ম। এই ফর্মটা হচ্ছে যে 4.3। এই ফর্মের ভিতরে আপনাকে বলতে হবে আপনি কোন ধরনের পণ্য ইম্পোর্ট করতেছেন, এবং সেটাতে ভ্যাট কত, পণ্যের ক্রয় মূল্য কত, ভ্যাট মূল্য কত, ভ্যাট সহ কত, এবং কত টাকা আপনি বিক্রি করবেন, আপনার প্রফিট সহ কত, এই ধরনের 12টা ঘরে আপনাকে এই ধরনের ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনি একবার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্ম যদি আপনি সাবমিট করে আপনি আপনার বিজনেস চালাতে থাকবেন, রিভাইজ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ইনফরমেশন আপনাকে তখনই দিতে হবে যদি আপনি যে জিনিসটা সাবমিট করছেন সেটার যদি
প্রাইসটা যদি 7.5% এর বেশি যদি চেঞ্জ হয়, চেঞ্জ পজিটিভ অর নেগেটিভ, ইনক্রিজ অর ডিক্রিজ, 7.5% এর যদি বেশি হয় তাহলে আপনাকে আবার ফার্দার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্ম রিভাইজ ফর্ম দিতে হবে। যদি 7.5 যদি আপনার প্রায় প্রোডাক্টের দাম না বাড়ে বা কম্পোনেন্ট গুলো ইনপুট আউটপুটের দাম না বাড়ে তাহলে আপনাকে নতুন ভাবে দিতে হবে না, একবার এটা দিয়ে আপনি দাম কমার করতে পারবেন। দিস ইজ দ্য দাম কমার দাম কম বলছি আমি দুটাই বলে ফেলছি, vice versa, increase or decrease, increase or decrease, 7.5% increase করুন or 7.5% decrease করুন, both ক্ষেত্রে আপনি করে আপনাকে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্ম দিতে হবে। স্যার আমার একটা কোশ্চেন, এক্সাম্পল আমি যে কোনো একটা ধরেন কোক বিক্রি করি, তো সেটা হইতাছে মুজিব বর্ষ টাইপের একটা স্পেশাল অকেশন যেটা ইয়ার পুরো বছর ব্যাপী হইতাছে, সেটা উপলক্ষে আমি ডিসকাউন্ট দিলাম, আমি দাম কমাই না কিন্তু আমি ডিসকাউন্ট দিছি, তখন কি আমাকে এটা এই ফর্মে আবার ডিক্লেয়ার করতে হবে? আমি দাম কিন্তু কমাই না স্যার, আমি অফার দিছি। এখানে কিন্তু উপকরণ খেয়াল করেন, ইনপুট ওই দেখেন উপকরণ, আপনার আউটপুটটা একটু কম, এখানে খেয়াল করেন এখানে কি কি আছে। আমরা যদি এইচএস কোড, সরবরাহিত পণ্যের সময় বর্ণনা প্রযোজ্য, সরবরাহিত একক, একক পণ্যের বিবরণ, ক্রয় মূল্য দেখেন ক্রয়, ঠিক আছে, আপনি এটা যেটা সাবসিডি সেটা বিক্রয় মূল্যের উপর দিচ্ছেন, ঠিক কিনা? ওটা এখানে অ্যাপ্লিকেবল না। ওকে স্যার। আপনি প্রোডাক্টটা প্রস্তুত করতে কত টাকা লাগছে ইনক্লুডিং প্রফিট, প্রফিট না হলে প্রফিট হয় নাই, এটা তো আপনার সেল প্রাইসের উপর ডিসকাউন্ট দিন, ডিসকাউন্টের অ্যাকাউন্টিং ডিফারেন্ট। আমরা কন্টাক্ট করা লাগে স্যার এর সঙ্গে, মানে এই যে ইনপুট আউটপুট মানে সার্টিফিকেট কোএফিশিয়েন্ট যে ফর্মটা, এর সঙ্গে কোনো অন্য সাপোর্টিং ডকুমেন্ট সাবমিট করা লাগে তো আপনার কাছে অবশ্যই এটা ক্যালকুলেশন কি রকম হইছে, বিলোমেন্ট কি, এইটা সেটা সাবমিট করতে হয় যদি ওরা চায়। আচ্ছা, এটাকে বলা হয় 4.3, সেই জন্য মাথায় রাখবেন ইনপুট আউট 4.3 বলতে বুঝবেন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, যেটা ওয়ান্স আপন দিস ওয়াজ দা প্রাইস ডিক্লারেশন। এরপর আসে ক্রয় বহি, পারচেজ রেজিস্টার, পারচেজ রেজিস্টার বলা হয় মোট 6.1, 6 ইজ দা পারচেজ রেজিস্টার। আপনি কি কি ধরনের পারচেজ করতেন সেটা কমিক নাম্বার, কত তারিখে পারচেজ করছেন, প্রারম্ভিক যে প্রোডাক্টটা পারচেজ করছেন সেটা ওপেনিং কত ছিল, কত ইউনিট ছিল, কত টাকা ভ্যালু ছিল। তারপরে আসেন হচ্ছে যে আপনার ক্রয়কৃত উপকরণ, আপনি এই বছর এই যেটা কিনতেছেন সেটার বিল অফ এন্ট্রি নাম্বার, মানে চালান নাম্বার আর বিল অফ এন্ট্রি নাম্বার, ইনভয়েস নাম্বার আর বিল অফ এন্ট্রি নাম্বার, কত তারিখে কিনছেন, কার থেকে কিনছেন, তার নাম, ঠিকানা এবং তার নিবন্ধন তালিকাভুক্ত মানে তার রেজিস্ট্রেশন নাম্বার অথবা তার জাতীয় পরিচয়পত্র। তারপরে সেটা বিবরণ, কত পরিমাণ কিনছেন, সকল প্রকার পণ্য, এটা কর ব্যতীত সেটার মূল্যটা কত, মানে ভ্যাট ব্যতীত এটা প্রোডাক্টের প্রাইস কত, ভ্যাট সহ সম্পূর্ণ শুল্ক, যদি ওই প্রোডাক্টের এসডি থাকে সম্পূর্ণ শুল্ক কত, ভ্যাট কত আসছে ওইটা, মোট উপকরণের পরিমাণ কত, এটা কত, তারপরে উপকরণের প্রারম্ভিক জ্যাট যদি থাকে, হ্যাঁ, এই ফর্মে আপনি প্রায় 21টা লাইন দিয়ে আপনাকে এই ধরনের ইনফরমেশন গুলো আপনাকে প্রোভাইড করতে হবে। এখানে বলতে হবে আরো কিছু ধরনের সোজা কথা হচ্ছে 6.1 বলতে বুঝবেন পারচেজ রেজিস্টার, 6.2 সেলস রেজিস্টার, সেম থিং সেলস রেজিস্টার, 6.2 6 সেলস রেজিস্টার। এখানেও ঠিক 21টা ঘর বিশিষ্ট, দেখলে বুঝতে হবে যে আমি বাংলায় দিচ্ছি, এটা আর ইংলিশে দিই নাই। হ্যাঁ, জাস্ট আপনাদেরকে ভীতি এড়ানোর জন্য ফর্মটা কি ধরনের হয় সেটার জন্য আমাকে একজন বলছিল যে ফর্ম নিয়ে একটু আলোচনা করার জন্য। 6.2 ইজ দা সেলস রেজিস্টার। তাহলে দেখেন 4.3 হচ্ছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, 6.1 হচ্ছে পারচেজ রেজিস্টার, 6.2 হচ্ছে সেলস রেজিস্টার, এরকম অনেক আছে। হ্যাঁ, তারপর আসেন হচ্ছে 6.3। কি ভাই বলেন, কে বলছিলেন? আচ্ছা, তারপর দেখেন ট্যাক্স ইনভয়েস 6.3, মানে আপনি যে ইনভয়েসটা যে আপনি যে ইনভয়েসটা দিবেন সেই ইনভয়েসের সাথে একটা ট্যাক্স ইনভয়েস দিতে হয়, যে ক্রমিক নাম্বার, সেবা বা পণ্যের বিবরণ, সরবরাহের একক পরিমাণ, একক মূল্য, মোট মূল্য, সম্পূরক শুল্ক যদি থাকে, মূল্য সংযোগ কর পরিমাণ, সুনির্দিষ্ট কর বাজার, সকল পক্ষ শুল্ক সহ প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, এই ফরম্যাটে আপনাকে দিতে হবে। উৎস কত হতে হবে, সোজা কথা হচ্ছে ভাই আপনাকে এই ফরম্যাট গুলো ফিল আপ করতে হবে, একদম যতটা করা আছে ততটা। হ্যাঁ, হয়তো বলতে পারেন যে স্যার আমি কি এটা প্রিন্ট করে রাখবো, নাকি আমি কম্পিউটারাইজে করব, নাকি বাজার থেকে এই ধরনের বই কিনে নিব, আপনি এই ঘরগুলো মেনটেন করলে হবে। আমাদের এখন তো সফটওয়্যারের যুগ, সফটওয়্যার যদি এগুলো যদি একদম এই ফরম্যাট গুলো যদি থাকে, দে ক্যান অ্যাপ্রুভ। তারপরে 6.5
আপনি যদি কোনো সেন্ট্রাল রেজিস্ট্রেশন থাকে, সেন্ট্রাল রেজিস্ট্রেশন হয় কি অনেকগুলো ইউনিটের সেন্ট্রাল রেজিস্ট্রেশন, তাহলে এক ইউনিট থেকে আরেক ইউনিটে যদি কোনো প্রোডাক্ট ট্রান্সফার করেন সেটা কোন ফর্মে করতে হবে, সেটা 6 পয়েন্ট ফর্মে, সেটা সেটা কোন ধরনের কি লিখতে হবে, নিবন্ধিত ব্যক্তির নাম, কোন ইউনিট থেকে পাঠাচ্ছেন। এই যে আমি একটা যখন আমরা রেজিস্ট্রেশন করছিলাম তখন বলছিলাম যে আমি কাজপুর থেকে চিটক পাঠাচ্ছি বা চিটক থেকে মুক্তারপুর পাঠাচ্ছি, তাহলে ওই কোথা থেকে কি পাঠাচ্ছে, কোন ইউনিট থেকে কোথায় পাঠাচ্ছে, কে রিসিভ করতেছে, এই ধরনের আপনাকে ইনফরমেশন গুলো আপনাকে প্রোভাইড করতে হবে। তারপরে আসলে উৎস কর্তন, এই যে আপনি যে ভ্যাট ডিডাক্ট করছেন, ভ্যাট ডিডাক্ট করা ইনফরমেশন গুলো গভর্নমেন্টের কাছে কিভাবে প্রোভাইড করবেন, সে যেখানে উৎস কর্তন সনদপত্র সরি সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা কিভাবে তৈরি করে আপনার ইকে দিবেন যার থেকে মাল কিনছেন, সেই এটা হচ্ছে আমার উৎসের সনদপত্রের ফর্ম। দেখেন ক্ষমতাপ্রাপ্ত কোনো স্বাক্ষর নাম, এই ফরম্যাটে আপনাকে প্রোভাইড করতে হবে, ফরম্যাট আপনাকে মেনটেন করতে হবে, হোক সেটা বাংলা, হোক সেটা ইংলিশ, হোক কম্পিউটার, হোক হাতে লেখা, হোক প্রিন্টেড বই, whatever it is, but format must be maintained. এখন আসেন 6.1, 2 লক্ষ টাকার অধিক মূল্যমানের ক্রয় বিক্রয় চালানপত্রের তথ্য। আপনাকে একটু খেয়াল করেন, আপনার যদি এক পার ইনভয়েস, এখানে মাথায় রাখেন পার ইনভয়েসে যদি আপনি 2 লাখ টাকার উপরে প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে সেই ইনফরমেশনটা দিতে হবে কি, ক্রমিক নাম্বার, চালানপত্র, কোন চালানের এগেইনস্টে কিনছেন, ইস্যুর তারিখ, মূল্য, বিক্রেতার নাম, কার থেকে কিনছেন, কে আপনার কাছে বিক্রি করছে তার নাম, বিক্রেতার ঠিকানা, বিক্রেতার সার্টিফিকেট। মনে করেন আপনি সাবান প্রস্তুত করেন, সাবান প্রস্তুত করার জন্য আপনি র মেটেরিয়াল পারচেজ করছেন একটা ইনভয়েসে 2 লাখ টাকার উপরে, সেই ইনভয়েসটা, তাহলে সেটা ইনভয়েস নাম্বারটা লিখবেন, কত তারিখে কিনছেন সেটা লিখবেন, কত টাকায় কিনছেন সেটা লিখবেন, কার থেকে কিনছেন সেটা লিখবেন, যার থেকে কিনছেন তার ঠিকানা দিবেন, যার থেকে কিনছেন তার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এটা গেল ক্রয়ের ক্ষেত্রে। ঠিক আপনি যখন সাবানটা বিক্রি করবেন, যদি 2 লাখ টাকার উপরে যদি আপনি বিক্রি করেন, কোন একটা ইনভয়েসে যদি 2 লাখ টাকার উপরে নাম্বার দিবেন, কত নাম্বার ইনভয়েসে বিক্রি করতেছেন, কত তারিখে বিক্রি করতেছেন, মূল্য কত, কে আপনার থেকে কিনতেছেন, হ্যাঁ কে আপনার থেকে কিনতেছে, আপনার ক্রেতার নাম, ক্রেতার ঠিকানা, ক্রেতার বিল রেজিস্ট্রেশন নাম্বার, এবং এই ধরনের ইনফরমেশন আপনাকে প্রত্যেকটা কোম্পানি আপনাকে প্রোভাইড করতে হবে 6.1। এখন আসেন এই ফর্মটা কেন ডেভেলপ করতেছে, কেউ কি বলতে পারবেন? এই ধরনের ইনফরমেশন গুলো গভর্নমেন্ট কেন আস্তে আস্তে নিচ্ছে সবাইদের থেকে, বা এই ধরনের কেন নিচ্ছে, কেউ বলতে পারবেন? ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই আপনার মানে যে বিক্রি করতেছে তার ইনকামটা, আবার যে ক্রয় করতেছে তার ইনকামটা, তার ইয়েটা ব্যয়টা সম্পর্কে আইডিয়া রাখার জন্য। এটা আসলে আমি যদি খুব সংক্ষেপে বলি, সবাইকে একজনের ডাটা দিয়ে আরেকজনকে চেক করার জন্য। মনে করেন কে বলছিল একটু আগে যে কথাটা, হাসান না? আমি বলছিলাম আশিকুজ্জামান। আশিক মনে করেন আশিক একটা প্রোডাক্ট কিনতেছে মনে করেন তানভীর থেকে, আশিক একটা প্রোডাক্ট কিনতেছে তানভীর থেকে, হ্যাঁ তাহলে আশিক করবে কি, এখানে তানভীরের নাম দিবে, বিক্রেতার নাম তানভীর, তানভীরের ঠিকানা দিবে, তানভীরেরই দিবে। তাহলে তানভীর যে আশিকের কাছে বিক্রি করছে, তানভীর কোথায় ইনফরমেশনটা রাখবে যে এখানে আশিক থেকে কিনছে, আশিকের ঠিকানা এত টাকা। তাহলে দেখেন একজনের তানভীরের ইনফরমেশন দিয়ে আশিককে ক্যাচ করতে পারবে, আশিকের ইনফরমেশন দিয়ে তানভীরকে করতে পারবে, এবং দেখবে যে সেম চালানপত্রে যদি আমি যদি ডাটাবেজে যদি ট্রেসিং করি যে সে কোনো যে 2 লাখ টাকা যেটা বিক্রি করছে, সে কোনো ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং করে সে এখানে 2,50,000 টাকা বা 1.5 লাখ টাকা লিখছে কিনা, অথবা সে যেটা মানে একজন আরেকজনকে ধরার মানে ট্র্যাক করার জন্য এই ধরনের ইনফরমেশন গভর্নমেন্ট আস্তে আস্তে কালেক্ট করতেছে। এবং আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আমাদের গভর্নমেন্ট কিন্তু এখন মোর স্মার্ট হচ্ছে, বিশেষ করে আমাদের এই টেকনোলজির ক্ষেত্রে। একটা সময় তখন দেখবে যে হ্যাঁ আমি মনে করেন এক্স কোম্পানি থেকে, এক্স কোম্পানি যখন রিটার্ন সাবমিট দেখবে বা এক্স কোম্পানি যখন 6 পয়েন্ট দেখবে, এক্স কোম্পানি কতজন থেকে প্রোডাক্ট কিনছে, তাহলে যাদের থেকে কিনছে তাদের চলে যাবে 6.10-এ, তাদের 6.10-এ এই এক্স কোম্পানির নামে বিক্রয় বইতে আছে কিনা, তাহলে একজনের ক্রয় বইতে থাকবে আরেকজনের বিক্রয় বইতে থাকবে, তাহলে এগুলো দুটোটা ম্যাচ করতেছে কিনা, যদি ম্যাচ না করে বোথ পারসন উইল বি লায়াবল। বুঝতে পারছেন কথাটা, কেন এই জিনিসটা আস্তে আস্তে ডেভেলপ করতেছে? জি স্যার আমরা তো 6.1 যেটা 6.1 যেটা সেখানে যদি স্যার এটা মেনটেন করা হবে নাকি স্যার? আবার তো সেখানে তো কেমন দিতে পারে 2 লাখ টাকার উপরে, কথা বুঝেন, এখানে ঘর কয়টা, 60টা, আপনি যান 6 আছে, কিন্তু অবজেক্টিভ এক এক রকম ফরম্যাট,
ওই এই টেস্টিং এ না স্যার 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 2 লাখ প্রশ্নটা স্যার টাকার যে এইটা না বিষয়টা স্যার। বলছেন তো স্যার প্রশ্ন আশিস স্যার বলেন। ভাই স্যার মানে আমার 2 লাখ টাকা অধিক যদি স্যার হয় ক্রয় বিক্রয় সেক্ষেত্রে কি আমরা 6.1 বা 6.2 থেকে স্যার আমরা এটা এ করবো না, উঠাবো না, নাকি না স্যার 6.10 এ উঠাবো? আপনি 1 টাকার প্রোডাক্ট কিনলে মনে করেন 10 লাখ টাকার প্রোডাক্ট কিনছেন, পারচেজ রেজিস্টারের মতো থাকবে। স্যার সব করে তো উঠাবো স্যার। ওয়ান স্যার সব তথ্যই থাকবে, আর শুধু 2 লাখ টাকার অধিক যেগুলো আছে ওই স্পেসিফিক গুলো স্যার 6.10 Yes. এটা ডিফারেন্স আছে, খেয়াল করে দেখেন এখানে মানে যে কিনতেছে তার ঠিকানাও থাকতেছে, যে বিক্রি করতেছে তার ডিটেইলসও থাকতেছে, কিন্তু 6.1 এ তো যত সেটা ক্রয় এখানে হচ্ছে যে কি, মনে করেন মিস্টার আশিক দুর্নীতির তালিকা ব্যক্তির নাম কি মিস্টার আশিক, আশিক কিনছে ওয়াই থেকে, আশিক আবার বিক্রি করছে জেড কে, ঠিক আছে? স্যার বুঝতে পারছেন? তো মানে আশিকের ইনফরমেশন, আশিক যদি যাদের থেকে কিনছে তাদের কাছে এই ঘরে লিখবে, এটা লিখবে যে ওই যাদের নাম লিখছে তারা যে বিক্রয় বইতে আশিকের নাম লিখছে কিনা সেটা বা দেখার জন্য। 6.1 এ তো এরকম কোনো লিমিট নাই যে কত টাকার ভিতরে কি। না 6.1 ইজ এ পিওর পার্সেল, এটা 1 টাকা হোক কোটি টাকা। আবার 6.2 তো মনে হয় তাই, এখানেও তো কোনো পারচেজ লিমিট নাই। এটা মিলতে হবে, কারণ এই ভ্যাট 6.2 যদি না মিলে, 6.2 সেলসটা যদি আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে না মিলে, তাহলে তো আপনি ধরা খাবেন। এগুলো তো ভ্যাটের ফর্ম। আপনি ফিনান্সিয়াল লেজার জিএল এর জিএল এর সাথে মিলতে হবে না, পার্সেল লেজারের সাথে মিলতে হবে না। স্যার তাহলে একই ট্রানজাকশন স্যার আমার 6.2 তো আসতেছে, আবার 6.10 অনেক ইনফরমেশন, একই ইনফরমেশন আপনার 2 জায়গায় না 7 জায়গায় 10-12 জায়গায় দিতে হবে। ভ্যাট অনেক মানে এটা মানে কি বলবো, অনেক ক্লামজি জিনিসটা, যদি আমি স্পিকিং। স্যার যদি এরকম হয় যে হইতাছে আমি হইতাছে ধরেন আশিক ভাইয়ের কাছ থেকে 12 লাখ টাকার জিনিস কিনলাম, তখন আমি 6.10 ফিল আপ করলাম, কিন্তু দেখা গেল যে হইতাছে আমি যে মালটা অর্ডার করছিলাম সেই মাল না, ভুলে অন্য মাল চলে আসছে, তখন আমি অলমোস্ট রিফান্ড 9 লাখ টাকা সেটা ডেবিট নোট রিটার্ন দিলাম। এই দেখেন সেটা ডেবিট নোট ক্রেডিট নোট আছে না, চালান বোধ আছে তো ডেবিট নোট আছে, দেখেন আমি ডেবিট নোট ক্রেডিট নোট দিলাই না এখানে, যাই হোক ডেবিট নোট ক্রেডিট নোট আছে। ডেবিট নোট ক্রেডিট নোট মানে 6.6 6.7 মনে হয় যত সম্ভব, 6.6 and 6.7 হচ্ছে ডেবিট নোট, সরি 6.7 হচ্ছে ডেবিট নোট, 6.8 হচ্ছে ওখানে আপনি ডেবিট ক্রেডিট নোট দিয়ে বাইরে। ওকে স্যার। ওকে, আমি চেষ্টা করছি আপনাদের আজকে দুইটা টপিকস দেওয়ার জন্য, একটু ঝামেলা মনে হচ্ছে আপনাদের কাছে, বাট যদি খুব মোটা দাগে বুঝে থাকেন, এই হচ্ছে যে কয়েকটা রুলস এন্ড রেগুলেশন ক্যারি ফরওয়ার্ড এবং রিফান্ডের জন্য। আর এই ফর্মের বিভিন্ন অনেক ফর্ম আছে, আবারও বলতেছি 70-75টা ফর্ম আছে, আমি মাত্র 4টা-5টা ফর্ম আপনাদেরকে দেখাইলাম, এবং অনেক ফর্মগুলো একটু দেখে নিয়ে, হ্যাঁ দেখলে কয়েকটা দেখলে বুঝতে পারবেন, বাট যেগুলো ইম্পর্টেন্ট সাধারণত যেগুলো নিয়ে আমরা অবশ্যই মেনটেন অবশ্যই করতে হবে, বারবার লাগে, হ্যাঁ সেগুলো হচ্ছে যে আমাদের এই ফর্মগুলো। তো আমার আজকে ক্লাস এখানে আমি রাখবো, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, আর যদি আপনি যদি কেউ কোনো কোশ্চেন করতে চান কোশ্চেন করতে পারেন। চেষ্টা করব স্যার ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করার। ইনশাআল্লাহ। আর নেক্সট ক্লাসে আমরা আলাপ করব হচ্ছে যে ইম্পোজিশন অফ পেনাল্টি, যত নন কমপ্লায়েন্স এর এফেক্ট গুলা কি, কনসিকুয়েন্স গুলা কি, অফেন্স এন্ড ট্রায়াল এন্ড পানিশমেন্ট, অডিট এন্ড ইনভেস্টিগেশন, আপিল এন্ড রিভিশন, হ্যাঁ আমরা এই 4টা টপিক চেষ্টা করব নেক্সট ক্লাসে করার জন্য, যতটুকু পারি, হয়তো যদি চেষ্টা করব দুইটাতে যতটুকু পারি আমরা চেষ্টা করব করার জন্য, কারণ আমি আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি আস্তে আস্তে, কারণ আমার কিছু টুকটাক কেস নিয়ে আলাপ করবো, কারণ আমাদের লাস্ট 2টা ক্লাস হবে টোটালি কেস বেসিস, ছোট ছোট কেস করে কেস এনে আমরা ডিসকাস করবো টোটাল টপিকসটা। ওকে, আপনারা যদি যদি কিছু বলতে চান আমরা বলতে পারি, তো কারণ আপনাদের আরেকটা ক্লাস আছে, আমি চাচ্ছি যে একদম অন টাইমে শেষ করার জন্য। 8:31 বাজে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। দিদার আমাকে একটু মেল করে দিয়েন স্যার।